রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। তাই এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। ভাই, ওই রংপুরের যে ঘটনাটা। ওকে, তাহলে আমরা শুরু করি রংপুরের ঘটনাটা দিয়ে। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে শুভেচ্ছা। তো স্যার, এখন যে ঘটনাটি আমি বলবো এটি মানে সঙ্গত কারণে তার নাম ঠিক বলতে পারছি না। তো ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, 2012 সালের ঘটনা। তো যে ভাইয়ের কথা বলছি আর কি, উনি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করার পর উনি একটা প্রাইভেট একটা মানে ইঞ্জিনিয়ারিং ফার্ম উনি একটু দেন। তো উনি 2012 সালে রংপুরের এলজিআরডির একটা প্রজেক্টের কাজ উনি পেয়েছিলেন। আচ্ছা। তো উনি ওনার কাজের কারণে রংপুরে যেতে হবে, এরকম একটা জরুরি মানে একটা কাজ এসে দাঁড়ায় হঠাৎ করেই, যে সকালেই তাকে ওখানে থাকতে হবে সাইটে। তো ওনার ড্রাইভারটা আবার ছুটিতে ছিল। মজার বিষয়, ওনার ড্রাইভারের বাড়িও রংপুরে ছিল। তো উনি চিন্তা করলেন যে উনি নিজেই ড্রাইভ করে যাবেন, ফেরার পথে ওনার ড্রাইভারকে নিয়ে আসবেন। উনি যেই ভাবা সেই কাজ, উনি রাতের বেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। তো আমরা যারা ওই উত্তরাঞ্চলে যারা চলাফেরা করেছি, আমরা দেখেছি যে সিরাজগঞ্জের ওখানে ফুড ভিলেজ নামে একটা জায়গা আছে। ওখানে সাধারণত দূরপাল্লার গাড়িগুলো একটু ওয়েট করে, ওখানে মানে একটা ব্রেক দেয় খাওয়া দাওয়া বা মানে একটু ফ্রেশ হওয়ার জন্য, তারপর ওখান থেকে আবার যাত্রা শুরু করে। তো উনি ওখান থেকে গাড়িটা থামিয়ে ফুয়েল ভরে এবং খাওয়া দাওয়া করে আবার উনি গাড়ি চালানো শুরু করেন। আচ্ছা। তো ওখানে গাড়ি চালানোর মানে বেশ অনেক দূর যাওয়ার পর উনি হঠাৎ মনে করেন যে ইঞ্জিনে কোনো সমস্যা হচ্ছে, উনি ফিল করেন আর কি। আচ্ছা। তো উনি আসলে উনি তো রেগুলার গাড়ি চালান না। তো উনি তখন রাতের বেলায় ওনার ড্রাইভারকে ফোন করেন। তখন ড্রাইভার সব শুনে বলেন যে স্যার, ওই ইঞ্জিন আপনি একটা কাজ করেন, একটু পানি ঢুকান। এখন উনি বলে যে আমি তো পানি তো নিতে ভুলে গেছি, পানি তো নাই আমার কাছে। তখন উনি বলেন যে স্যার, আপনি বাইরে কোথাও যাওয়ার দরকার নাই, আপনি গাড়ি চালাতে থাকেন। তো রাস্তার দুই পাশে আপনি অনেক মসজিদ পাবেন। তো মসজিদের যে ওই যে কলগুলো থাকে বা ট্যাপ লাইন যেগুলো থাকে, আপনি ওখান থেকে আপনি ছোট ড্রামে পানি ভরে নিন, তখন ইঞ্জিনে দিয়ে নিন। আচ্ছা। তখন উনি বললেন যে হ্যাঁ, আইডিয়াটা আসলে খুবই ভালো। উনি চিন্তা করলেন যে ঠিক আছে, আমি গাড়ি চালাতে থাকি, পাশে কোনো মসজিদ পেলে আমি ওখান থেকে পানি নিয়ে নিব। রাসেল ভাই, উনি হয়তো কয়েক কিলো গিয়েছেন, হঠাৎ করে উনি দেখলেন যে রাস্তার পাশেই একটা কল আছে। আচ্ছা। উনি চিন্তা করলেন যে আবার সামনে যাব, মসজিদ আছে, কত দূরে আছে তা তো জানি না, যদি পথে আবার গাড়ি ডিস্টার্ব দেয় তখন তো সমস্যায় পড়ে যাব। উনি চিন্তা করলেন যে এইখান থেকেই মানে কলের থেকে আমি পানিটা নিয়ে নিই। তখন উনি গাড়িটা ওখানে থামান, গাড়ি থামানোর পরে ড্রামে উনি পানি ভরছেন। তো ওই জায়গাটা কিন্তু রাসেল ভাই মানে মনে হচ্ছিল যেখানে ভরছে মানে ওই কলের আশেপাশে একটা জঙ্গলের মতো, মানে ওটা একটা নিস্তব্ধ একটা জায়গা। তো এবং আশেপাশে কোনো লোকালয়ও নাই, উনি খেয়াল করছিলেন না। হয়তো এটা সরকারি কোনো কল, মানে পথচারীদের জন্য হয়তো এটা ওখানে আছে। উনি ভেবে ওখান থেকে উনি পানি নিলেন, আবার উনি যাত্রা শুরু করলেন। তো ওনার আবার রাসেল ভাই ওই মানে ধূমপান করার অভ্যাস ছিল। আচ্ছা। তো উনি হঠাৎ মানে ওনার ধূমপানের নেশা যখন চেপে গেল, তখন উনি চিন্তা করলেন যে যখন গাড়িটা ব্রেক ছিল ফুড ভিলেজের ওখান থেকে উনি ওই সিগারেটের প্যাকেট খেতে ভুলে গেছেন। আচ্ছা। তখন উনি চিন্তা করেন হয়তো আমি যাওয়ার পথে দেখি কোনো দোকান খোলা পাই কিনা। আর তখন রাত বাজে রাসেল ভাই প্রায় 2:30 কি 3-4, অনেক রাত। তখন আশেপাশে কোনো দোকান খোলা থাকার কথাও না। সেটাই। তারপর উনি গাড়ি চালাচ্ছে, হঠাৎ দেখলেন যে রাস্তার পাশে একটা দোকানের ঝাপটা অর্ধেক খোলা হয়েছে, একটা লোক বের হচ্ছে। তো উনি মনে করলেন যে এইটাই একটু হয়তো বা কাজ হতে পারে। তখন ওই দোকানের কাছে গাড়িটা থামিয়ে দোকানিকে বললেন যে ভাই, আপনি কি আমাকে এক প্যাকেট সিগারেট দিতে পারবেন? তখন বললেন হ্যাঁ, দিতে পারবো। তো উনি যে সিগারেটটা চাইলেন, হ্যাঁ তার কাছে ওটা ছিল। তো সিগারেট এক প্যাকেট নেওয়ার পরে দোকানি বলছে যে স্যার, দূরের পথ, আপনি একার জন্য এক প্যাকেট নিলেন, আপনার গাড়িতে আরো যারা আছে তাদের জন্য কয়েক প্যাকেট নিবেন না? তখন উনি বলেন যে কি ব্যাপার, তুমি গাড়িতে আবার কোথায় কাকে দেখলা? আমি একাই তো গাড়ি নিয়ে আসছি। তখন ওই লোকটা বলে, ওই যে স্যার, আপনার গাড়িতে লোক বসে আছে, আমি দেখছি 3 জন লোক বসা। তখন উনি মনে করেন যে হয়তো বা এই লোকটা সদ্য ঘুম থেকে উঠেছে বা নেশা করেছে, মানে এইরকম ভুলভাল বকছে কেন। উনি তাকে একটা ধমক দিয়ে সিগারেটের টাকা পরিশোধ করে দ্রুত গাড়িতে এসে বসে আবার গাড়ি চালানো শুরু করেন। তো স্যার, গাড়ি যখন উনি চালাচ্ছিলেন হঠাৎ ফিল করছিলেন যে মানে গাড়িতে একজন শুধু ড্রাইভার গাড়ি চালালে গাড়ির যে ওয়েটটা হয়,
আর গাড়িতে যদি ভরা থাকে, যখন 4 জন লোক থাকে, তখন কিন্তু গাড়ির আরেক ধরনের ওয়েট হয়। তো উনি ফিল করলেন যে গাড়িতে মনে হচ্ছে যে পিছনে এবং তার পাশে 3-4 জন লোক বসে আছে এবং হালকা ফিস 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 শব্দ হচ্ছে, মানে কথা বলছে এরকম মনে হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে ভাই, গাড়ির মধ্যে উনি এসি চলা অবস্থায় উনি ফিল করছিলেন যে গাড়ির মধ্যে অস্বাভাবিক রকমের গরম, আচ্ছা, অথচ এসি চলছে। তখন উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এসি দিয়ে কি গরম বাতাস বের হচ্ছে কিনা। উনি হাত দিয়ে দেখেন না, এসি দিয়ে ঠান্ডা বাতাস বের হচ্ছে, কিন্তু গাড়ির মধ্যে অস্বাভাবিক রকমের গরম। তখন উনি এসিটা বন্ধ করে দিয়ে গাড়ির কাঁচ নামিয়ে দিলেন। কাঁচ নামাতে গিয়ে রাসেল ভাই হলো আর একটা সমস্যা, সেটা হলো কাঁচ নামাতে গিয়ে দেখা যাচ্ছে যে কাঁচ অল্প একটু নেমে আবার বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে উনি হয়তোবা উনি চিন্তা করলেন যে এটা হয়তোবা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এটা হচ্ছে। তো যাই হোক, রাসেল ভাই উনি পথে আর কোনো সমস্যা যাচ্ছে এতটুকু সমস্যা ফিল করছিলেন। তারপর উনি যেহেতু মানে খুব এডুকেটেড এবং যেহেতু ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করেছেন, এই সমস্ত অতিপ্রাকৃত কোনো বিষয় ওনার আসলে কোনো বিশ্বাস ছিল না। তার কারণে উনি ওগুলো আসলে কোনো পাত্তাই দেয়নি যে ডিফারেন্ট কিছু হতে পারে। তো উনি রংপুরে যান, ওখানে সার্কিট হাউসে উনি 3-4 দিন সেখানে ছিলেন, ওই সাইটের কাজগুলো দেখে তার যে ড্রাইভারকে নিয়ে আবার উনি ঢাকাতে ব্যাক করেন। এর মধ্যে আর কোনো সমস্যা রাসেল ভাই হয় নাই। তো উনি বাড়িতে আসার পর থেকে রাসেল ভাই উনি প্রতিদিন স্বপ্ন দেখতেন যে উনার যে 2 সন্তান, ওনার 2টা মেয়ে ছিল, একটা মেয়ের বয়স 5 বছর, একটা মেয়ের বয়স ছিল 2 বছর এবং ওনার ওয়াইফ ছিল। তো উনি স্বপ্ন দেখতেন যে কে বা কারা ওনার স্ত্রী এবং সন্তানদেরকে মেরে ফেলছে। আচ্ছা, আর উনি মানে গাড়ি চালাতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন, মানে উনি প্রতিনিয়ত ওই স্বপ্নটা দেখতেন। তো উনি এটা প্রথম দিকে দুঃস্বপ্ন মনে করেই মানে এড়িয়ে দিতেন। উনি চিন্তা করেন হয়তো বা কাজের প্রেশার বেশি, হয়তো এই ধরনের উনি দুঃস্বপ্নগুলো দেখে। তো এর মধ্যে রাসেল ভাই ঘটেছে আর একটা ভয়ঙ্কর ঘটনা। তো বাড়িতে একটা অকেশন উপলক্ষে, মানে অকেশন ছিল, মানে কিছু গেস্ট আসবেন, এই কারণে উনি বেশ কিছু মাছ মাংস বাড়িতে কিনে নিয়ে আসেন। আচ্ছা, কিনে নিয়ে আসার পরে প্রথমে কিচেনে ওটা রেখে দেন, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ মানে ওনার স্ত্রী চিৎকার করে ওঠে। উনি তাড়াতাড়ি যান, গিয়ে দেখেন ওনার ওই যে 2টো বাচ্চা, 2টা মেয়ে, যে 5 বছর এবং 2 বছর বয়সী 2টা মেয়ে, ওরা 2 জন বসে বসে কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আচ্ছা, অথচ ওরা কিন্তু মানে রান্না করা মাছ মানে ছুঁয়েও দেখতে না, মাছ তাদের ভালো লাগে না, কিন্তু ওরা কাঁচা মাছ বসে বসে খাচ্ছে। এবং খাওয়ার সময় ওদের শরীরের ভিতর থেকে মনে হচ্ছে একটা গড়গড় গড়গড় আওয়াজ, মানে বিড়াল গড়গড় আওয়াজ হলে যেরকম হয় এরকম আওয়াজ, এবং অদ্ভুত মানে তাদের চোখের রং হয়ে গেছে। এটা দেখে মানে ওই বাচ্চার মা অত্যন্ত ভয় পায়, কিন্তু তার বাবা দ্রুত তাদের হাত থেকে ওই মাছটা ফেলে দেয়। তাড়াতাড়ি তাদেরকে মানে ভালো করে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি চিন্তা করে যে তাকে ডাক্তারের কাছে নিতে হবে, নাহলে এই ধরনের বিষয় কাঁচা মাছ কেন খাবে। তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার আসলে সেরকম কোন সলিউশন দিতে পারে না। তারা জাস্ট কিছু এমনি নর্মাল কিছু ওষুধ টষুধ এগুলো লিখে দেয়। এগুলো লিখে দেওয়ার পরে মানে দেখা যাচ্ছে যে রাসেল ভাই ওই 2টা বাচ্চার আচরণও খুব অস্বাভাবিক এবং তারা একটু পাগলের মতো আচরণ করা শুরু করছে প্রতিনিয়ত। তারা ভাঙচুর করে, এমনিতে খুব মানে সুস্থ এবং স্বাভাবিক খুব শান্তশিষ্ট বাচ্চা ছিল ওই 2টো, কিন্তু হঠাৎ করে সে ঘরের ভিতর ভাঙচুর শুরু করে, কোনো কথা হঠাৎ করে রেগে যায়, এমন এমন কথা বলে যে স্বাভাবিকভাবে কিন্তু ওই 5 বছর এবং 2 বছর বয়সী বাচ্চাদের মুখ থেকে স্বাভাবিকভাবে আমরা ওই কথা কিন্তু আসলে শুনি না। এমন কথাবার্তাগুলো বলতে থাকে এবং এমন এমন কথা বলে যে তার বাবার অতীতের কোনো ঘটনা বলছে। এটা শুনে আসলে অবাক হয়, কিন্তু উনি এগুলো আসলে তার কোনো পাত্তা দেন না। আর একটা বিষয় আসলে ঘটে, ওনার স্ত্রীর মধ্যেও এক ধরনের পাগলামি স্বভাব শুরু হয়ে যায়। আচ্ছা, তো তখন উনি রাসেল ভাই একটু বিষয়টা আমলে নিতে থাকেন যে হঠাৎ এরকম নিজে একটু ঘাবড়িয়ে যান। তো একদিন রাসেল ভাই ওনারা ঘুমিয়ে আছেন, তো ওনার বাসাটা ছিল মানে ওনার বিল্ডিং এর 3rd ফ্লোরে। আচ্ছা, তো আবার 3rd ফ্লোরে থাকার কারণে ওই ওনার বাসার পাশে দিয়ে আবার কারেন্টের যে খাম্বাটা গিয়েছিল আর কি, তো কারেন্টের খাম্বা যে তারগুলো যায় ওনার জানালা দিয়ে দেখা যেত যে তার পাশ দিয়ে চলে গেছে আর কি। তো উনি রাতের বেলা মানে ওই দিন চাঁদনি রাত ছিল, উনি হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার পরে উনি দেখেন যে ওই ইলেকট্রিসিটির তারের উপরে 3 জন লোক, বেশ মোটা সোটা লোক, ওই তারের উপরে বসে বসে গল্প করছে। আচ্ছা, তো উনি চিন্তা করছেন হয়তো বা ঘুম থেকে উঠে আমি মনে হয় দুঃস্বপ্ন দেখছি। তারের উপরে মানুষ বসে থাকা তো মানে পাখি বসে থাকতে পারে, কিন্তু মানুষ তো তারের উপর, কারেন্টের তারের উপর বসে থাকতে পারে না। রাইট। তো উনি ভালো করে মানে চোখ কষলিয়ে দেখছেন যে আসলে কি উনি ঠিক দেখছেন কিনা। তো উনি যখন ভালো করে দেখার চেষ্টা করছিলেন নাসিল ভাই, হঠাৎ উনি মানে দেখলেন যে তারের উপর বসা একটি লোকের মানে ওনার সাথে আই কন্টাক্ট হয়ে গেছে। মানে দেখে ওরা বুঝে ফেলেছে যে তাকে দেখছে ওই ইঞ্জিনিয়ার সাহেব। আচ্ছা, তখন ওই লোকটি
জানালা খোলা ছিল, মানে ওনার শরীরটা মোটা ছিল ওই তার উপর যারা বসেছিল। Then একটা লোক মানে সা করে জানালার ভিতর দিয়ে চলে আসলো ঘরের মধ্যে। ঘরের মধ্যে এসে একদম সরাসরি ওই ইঞ্জিনিয়ার সাহেবের একদম মানে মুখের কাছে তার মুখ নিয়ে এসেছে, মানে তাকে দেখছে। তখন উনি মারাত্মক ভয় পান এবং উনি যেটা দেখেন যে মানে তার চেহারাটা অস্বাভাবিক রকমের কালো এবং চোখ দুটো জল জল করছে। ওই দৃশ্য দেখে উনি মানে জোর একটা চিৎকার দেন এবং ওনার চিৎকার যখন ওনার স্ত্রীর ঘুম ভেঙে যায় তখন ওনার স্ত্রীও ওই জিনিসটাকে দেখেন। আচ্ছা। এবং ওনার স্ত্রী যখন চিৎকার দেয় তখন ওই জিনিসটা মানে জানালা দিয়েই বের হয়ে যায়, কিন্তু জানালা তার একটা মানুষের পক্ষে কিন্তু ওই জানালা দিয়ে বের হওয়া সম্ভব নয়। তখন ওই তিনটা জিনিসই অদৃশ্য হয়ে যায়। এইভাবে রাসেল ভাই মানে প্রতিনিয়ত মানে অনেক ঘটনা ঘটতে থাকে তার ঘরের মধ্যে। তারপরে উনি চিন্তা করেন যে অনেকের কাছে, তারপরে উনি অনেকের কাছে গিয়েছেন কিন্তু কিছুতেই কোনো মানে সমাধান হচ্ছিল না। তারপর উনি চিন্তা করেন যে উনি ওমরা করতে যাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর ঘরে গিয়েছেন, এই সমস্যাটা সমাধান হয়ে যায়। তো রাসেল ভাই উনি সপরিবারে উনি ওমরা করতে যান কোন এক রমজান মাসে আর কি। ওখানে ওমরা করার সময় সুদানের এক ভদ্রলোকের সাথে ওনার পরিচয় হয়। আচ্ছা। তো আলাপচারিতা জানা যায় উনি সুদানের একটা মাদ্রাসার শিক্ষক। তো মাদ্রাসার শিক্ষক যেহেতু তখন উনি তাকে ওই বিষয়টা ইংরেজিতে বুঝালেন যে আমি এই ধরনের সমস্যায় আছি। তখন উনি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে উনি বললেন যে ওনার মানে ইসের আর কি ভাষায় উনি বললেন যে আসলে আপনি যখন যে রাস্তা দিয়ে গিয়েছিলেন, যে রাস্তাতে আপনি গাড়ি থামিয়েছিলেন, ওই জায়গাটাতে আসলে বেশ কয়েকটা দুষ্টু জিনেরা থাকতো। আপনি যখন গিয়েছিলেন আসলে আপনাকে ওদের ভালো লেগে গেছে এবং ওরা চায় যে আপনি আপনার সংসার না থাকুক, আপনার সন্তানাদি না থাকুক, আপনি একাই থাকবেন এবং ওই বাড়িতে ওরাও থাকবে, এইভাবেই আপনার জীবন কাটবে। ওরা এটাই চায় এবং ওরা সহজে যাবে না। এবং তখন কি করা যায়? আমি চেষ্টা করছি। তো আপনি তখন বলে যে আপনি হজ শেষ করে আপনি বাসায় চলে যান, আল্লাহ চাইলে ভালো হয়ে যাবে। তখন রাসেল ভাই উনি সত্যি বাসায় এসে মানে এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। ওনার বাচ্চারা এখনো সবাই খুব ভালো আছে। আর ওই সুদানের ওই ভদ্রলোকের সাথে উনি তার ফোন নাম্বারও দিয়েছিল, কিন্তু পরবর্তীতে ওই ফোন নাম্বার উনি মানে দেখতে পান যে ওটা আসলে পৃথিবীর আমরা যে বিভিন্ন দেশের তো কান্ট্রি কোড থাকে ফোনে, দেখে যে পুরো ওয়ার্ল্ড এর কোন দেশের কান্ট্রি কোডই ওটা না। আসলে ওই লোকটি কে ছিলেন, কে কি ফোন নাম্বার দিল, আজও কিন্তু ওনার কাছে এটা রহস্যই রয়ে গেছে। কিন্তু সমাধান করে দিয়েছে। হ্যাঁ, সমাধান করে দিয়েছে। মানে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল রাসেল ভাই। এটাই ছিল রাসেল ভাই আমার প্রথম ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আমি রায়ান রশিদ, আমি বাংলামোটর থেকে এসেছি। আচ্ছা ভাইয়া, আজকে আমি যে স্টোরিটা শেয়ার করব এটা আমার সাথে ঘটে যাওয়া। আমি এখন এসএসসির ক্যান্ডিডেট। সো ঘটনাটা ঘটতে আরো 2 বছর আগে আমার দাদা বাড়ি ঝিনাইদহে এবং সেখানে ঘটেছে। আমার দাদা বাড়ি ঝিনাইদহে মির্জাপুর গ্রামে এবং প্রত্যেক বছর আমরা বিভিন্ন ঈদ এবং বিভিন্ন অকেশন হয়, সেই সময় আমরা ফ্যামিলি সহই আমার দাদা বাড়িতে যাই। তো একবার ঈদকে উদ্দেশ্য করে আমরা রওনা হই কয়েকদিন আগে। তো আমাদের পৌঁছাতে প্রায় রাত 2টো মতো বেজে যায়। তো রাত 2টো মতো যখন বেজে গেছে তো স্বাভাবিক সবাই অনেক টায়ার্ড। আমার মা, বাবা, আমার ছোট ভাই রাফসান অনেক টায়ার্ড ছিল। তো আমার মা আমাকে কোনো মতে রুম পর্যন্ত দিয়ে বলে, রায়ান আমি ঘুমাতে চলে যাচ্ছি। তো এবং কিছুক্ষণের মধ্যে দেখলাম সবাই ঘুমিয়ে পড়ে। তো রাসেল ভাইয়া বলে দেই, আমার ওই টাইমে আমার পরীক্ষার রেজাল্টটা আমার আশানুরূপ না হওয়ার কারণে মনটা অনেক খারাপ ছিল। তো হয়তো ডিপ্রেশন বা হতাশার মধ্যে অনেক বেশি ভুগছিলাম। তো ভাবলাম যে বাইরে বেশ বাতাস এবং প্রায় 2:30টার মতো বেজে গেছে, তো হয়তো আমার বাইরে যেয়ে কিছুক্ষণ বাতাসে গান শুনলে হয়তো ভালো লাগতে পারে। তো ভাইয়া প্রথমে আমরা একটু বিবরণ দিয়ে নিই। আমার বাড়িটা হলো জয়েন্ট ফ্যামিলি একটা বাড়ি, যেখানে অনেকেই মানে আমার অনেক দাদারা একসাথে আছেন। এবং আমি বলে রাখি আমার আপন দাদা 2004 সালে মারা গিয়েছে। তো এবং বাড়ি থেকে একটু দূরে একটা বট গাছ আছে। তো সেই বট গাছকে সবাই বটতলা বলে ডাকে, যেহেতু সেটা নিচে একটু বসার জায়গা আছে। এবং তার ঠিক ডান দিকে একটু হয়তো 1 মিনিট হেঁটে গেলে একটা কবরস্থান এবং তার ঠিক পাশে ঈদগাহ। তো ভাইয়া আমি ভাবলাম বাড়ির কেউ তো জানে না যে আমি বাইরে আসছি, তো
হয়তো আমি একটু মানে ওই বটতলার উদ্দেশ্যে একটু রওনা হই, সেখানে যেয়ে কিছুক্ষণ বাতাসের মধ্যে গান শুনলে ভালো লাগতে পারে। তো ভাই আমার স্পষ্ট মনে আছে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে বটতলার ওইখানে গেলাম, যে ওই বটতলা যেখানে বসার জায়গা সেখানে বসে গান শুনছিলাম। তো যেহেতু রাসেল ভাইয়া বেশ দেরি হয়ে গেছে, তো ভাবলাম একটু মানে যেহেতু অনেক রাত, তো ঘুম স্বাভাবিক আসে হালকা, আমি একটু চোখ লেগে যায় আমার। তো রাসেল ভাই আমার এখন হঠাৎ করে স্পষ্ট মনে হচ্ছে যে আমি ঠিক মানে কি বলবো, যে আমি যখন চোখটা খুলি তখন আমি নিজেকে খুঁজে পাই ওই যে কবরস্থানের পাশে যেই ঈদগার বিবরণটা দিয়েছিলাম, সেই ঈদগার একটা পিলারের উপরে আমি নিজেকে খুঁজে পাই। তো আমি ভাবলাম হয়তো বা ইদানিং সবকিছু ভুলে যাচ্ছি মন খারাপ থাকার কারণে, হয়তো এরকম হতে পারে যে আমি হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। তো হইতে পারে যে হাঁটতে হাঁটতে চলে আসার কারণে আমার মনে নেই যে আমি এখানে চলে আসছি। তো রাসেল ভাই আমি মনে করি যে আমার এখন বাসায় যাওয়া উচিত। এই মনে করে আমি হলো বাসার উদ্দেশ্যে রওনা হই। তো বাড়িতে যেতে হলে ওই কবরস্থানটাকে ক্রস করা লাগবে, যেহেতু আমি ঈদগাতে। তো কবরস্থানকে ক্রস করতে যেতেই ওইখানে একটা হলো গেট টাইপের আছে। তো সেখানে দেখি যেহেতু পূর্ণিমার আলোতে সবকিছু দেখা যাচ্ছে, চাঁদের আলোতে দেখি যে একটা সাদা বড় জুব্বা পরা একজন লোক, দাড়িওয়ালা, উনি দাঁড়িয়ে রয়েছেন। উনি আমাকে দেখতেই বলেন, রায়ান আমাকে চিনতে পেরেছো? আমি বললাম জি, মানে আমি আপনাকে চিনতে পারলাম না। তখন উনি বললেন, আমি তোমার দাদার ফ্রেন্ড ছিলাম, তুমি এবার তোমার দাদার সাথে দেখা করনি? তোমার দাদা যে তোমার জন্য ওয়েট করছেন। এবং ভাইয়া আশ্চর্যের বিষয়, উনি হলো কবরস্থানের দিকে দেখিয়ে আমাকে বলেন যে ওই যে যাও তোমার দাদার সাথে দেখা করে আসো। আমি তখন ভাইয়া বেশ ভয় পেয়ে যাই এবং দৌড়ে বাসার উদ্দেশ্যে রওনা হই এবং দৌড় দিই, যে বাড়িতে দরজা আটকে দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি। এবং পর 2 দিন রাসেল ভাইয়া কোনো আমার সাথে তেমন সমস্যা হয়নি। তবে 2 দিন পরে হঠাৎ একজন লোক, তখন আমি বাড়িতে ছিলাম না, এটা বাড়ির মানে বাকি মেম্বার্সরা আমাকে বলেছেন যে হঠাৎ করে একজন লোক এসে বলে, রায়ান কোথায়? রায়ান নেই, আমার যে রায়ানকে একটু দরকার ছিল। তখন সবাই বলে, না রায়ান বাইরে গেছে, তবে আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। তখন উনি বলে, আমি বাইরের একজন, রায়ানকে একটু দরকার ছিল। তো উনি একটা ব্যাগ দিয়ে যান আমার দাদির হাতে, বলে যে এই ব্যাগটা কেউ খুলবে না, অনলি রায়ান এটা খুলবে। তো তখন হচ্ছে আমার দাদিরা আমাকে আসার পরে বলে যে রায়ান এরকম একজন লোক এসেছিল, উনি তো বললেন যে উনি তোমাকে মানে উনিও অনেক খুঁজছিলেন তোমাকে, তো এবং তোমার জন্য এই ব্যাগটা দিয়ে গেছেন। রাসেল ভাই আজব বিষয় হলো, আমাকে পাইনি ওই গ্রামের তেমন কেউই চেনেন না, অনলি আমার বাবার নাম অনুযায়ী যে মামুনা রশিদের ছেলে গ্রামে এসেছে এরকম ভাবে। তো বাইনিম চেনে না একজন অপরিচিত লোক, যাকে আমার কোনো দাদারাই চেনেন না, উনি হোয়াটসঅ্যাপ করে এসে এইভাবে মানে আমাকে চাওয়া, এটা মানে অনেকটা অবাকজনক। তো এরপরে রাসেল ভাইয়া ওই আমি প্যাকেটটা খুলি, প্যাকেটটার ভেতরে আমি অল্প একটু গুড় এবং একটা হলো মানে কি বলবো, একটা পুরানো কাগজে লেখা, এবার দেখা করতে এলে না। তখন আমি বেশ ভাইয়া রাসেল ভাইয়া বেশ ভয় পেয়ে যাই এবং ওই দিনকার কাহিনীটা আমার বেশ মনে উঠতে থাকে। সাথে সাথে আমি করি কি, ওই কাগজটা ছিঁড়ে ফেলি এবং গুড়টা আমি বাইরে ছুঁড়ে ফেলে দিই। এবং রাসেল ভাইয়া ওই দিন আমার বেশ জ্বর চলে আসে এবং ঠিক তার পরের দিন ছিল ঈদ। এবং আমাদের ওইদিকে একটা রুলস আছে যে ঈদের নামাজ শেষ করে যারা যারা সেই কবরস্থানে আছেন, তো তাদের কবরটা জিয়ারত করবেন সবাই। তো রাসেল ভাইয়া রুলস অনুযায়ী সবাই গেলেন কবরস্থানে। আমার যেহেতু অনেক জ্বর আসছেন আমি বলেছি, তো আমার যেহেতু অনেক জ্বর, তখন আমি চিন্তা করলাম আমার এখন কবরস্থানটা না জিয়ারত করে আমি আগে বাসায় যাই একটু রেস্ট নেই। তো আমি বাবাকে বলি যে বাবা আমি বাসায় যাচ্ছি, বলে আমি বাড়িতে চলে আসি। এবং তখন ভাইয়া রাত্রেবেলা তেমন কিছুই হয়নি। তখন রাত্রেবেলা দরজায় তিনবার আমাকে হলো কেউ একজন টোকা দেয় আমার দরজায় এবং 3 বার বলে যে রায়ান বাইরে এসো। তখন আমি বলি, আমি তখন ভাইয়া বেশ ভয় পেয়ে যাই এবং তখন আবার কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করি। তো যখন ভাইয়া আমি হলো ঘুমিয়ে যাই, তখন আমি হলো মানে স্বপ্নে দেখতে থাকি আমার দাদা আমাকে আবার বলছেন যে রায়ান তুমি কি এবার আমার উপর কোনো রাগ করেছো? আমি কি কোনো দোষ করেছিলাম? তুমি যে এবার আমার সাথে দেখা করতে এলে না? তো রাসেল ভাইয়া এবার হলো তখন আমি মানে
অনেক বেশি আকারে একটু ভয় পেয়ে যাই, এবং তখন আমি আমার মানে সকাল হতেই একটা হুজুরের কাছে যাই। তো হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর বলেন যে মানে এটা তেমন কোনো ব্যাপার না। তবে রাসেল ভাই একটা জিনিস বলে রাখি, আমার এটা জানি না এটা আমার মনের কল্পনা কিনা, আমি হলো প্রত্যেকবারই যখন বাড়িতে যাই তখন কিছু হলেই, কোনো কজ হলেই আমি দাদার কবরের ওখানে যে নিজে মনে মনে কথা বলতে স্টার্ট করি যে হয়তো কেউ বকা দিয়েছে, আমি হয়তো তখন মনে মনেই বলছি যে দাদা আপনি জানেন এরকম এরকম কেউ একজন আমাকে বকা দিয়েছে, তখন আবার মনে মনেই অ্যান্সার পেয়ে যায়। তো এরকম হুজুর বললেন যে এটা তেমন কোনো বিষয় না, আমি তোমাকে একটা তাবিজ দিচ্ছি, তুমি তাবিজটা পরে রাখো, এবং হলো আমি মানে এটা যতদিন ইচ্ছা তুমি রাখতে পারো, আর তুমি একটা কাজ করবে, তুমি তোমার দাদার কবরের পাশে যাবে এবং যে এই সূরাগুলো পড়বে এবং একটু জিয়ারত করে আসবে, তারপরে দেখবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এবং ভাইয়া আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি, তেমন কোনো প্রবলেম হচ্ছে না। এন্ড এভরিওয়ান, নেক্সট ডে যেহেতু আমার এসএসসি পরীক্ষা, সো প্লিজ প্রে ফর মি। থ্যাংক ইউ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আমি হাসান নাসির। তো রাসেল ভাই, আমি আমার ঘটনা যাওয়ার আগে আমি একটু কথা বলবো। আমরা ঘটনায় যাব সরাসরি। হ্যাঁ, সরাসরি ঘটনায় যাচ্ছি। জি। অনেক ভক্ত আমাকে মেসেজ করছেন। না, আমি ঘটনায় শুনতে চাই। সরাসরি ঘটনায় যাচ্ছি, সময় স্বল্পতার কারণে। সময় স্বল্পতা না, আমরা ঘটনায় যাব। জি, আমরা ঘটনায় যাচ্ছি। আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমার জীবনে অনেক বাস্তব ঘটনা রয়েছে, তার মধ্যে এটি একটি অন্যতম ঘটনা। সেই 5-এ পড়ার সময় এমন একটি ঘটনা ঘটেছে যে আমার জীবনে, সারা জীবনে এটা মনে থাকবে। জি। সেদিন আমার বাড়ির পাশেই ছিল আমার এক ফুফাতো ভাই নুরুল, তার চাচাতো ভাই ছিল আক্তার। আমাদের এলাকায় এমন একটা অবস্থা ছিল যে সেখানে আপনার বিশাল একটা দুর্বিষহ অভাবের ধারণা স্পর্শ ছিল সেখানে। তো সে কারণে আমাদের গ্রামের সবাই যতটুকু তাদের বাড়ির ছাড়া যতটুকু জমি জমা ছিল ততটুকু তারা বাল উত্তোলন করে তাদের মানে ভরণ পোষণ বা পরিবার খরচ চালাতো। তো ঠিক সেভাবে আমার পিতা একজন মাদ্রাসা শিক্ষক, যদিও উনি এই ব্যাপারে একমত ছিলেন না, কিন্তু আমার আম্মার বোকামির পরামর্শের কারণে আমার আব্বাও শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। তো আমরাও সেই প্রেক্ষাপটে সবার সাথে তাল মিলিয়ে আমরাও মাটি উত্তোলন শুরু করি এবং বিক্রি করি। দিনের বেলা স্কুল থাকার কারণে আমরা দিনে কাজ করতে পারিনি। তো সন্ধ্যার পরে, বেসিক্যালি সন্ধ্যার পরে আমরা কাজ শুরু করি, মাটি উত্তোলন করি, এগুলো সকালে বিক্রি হয়। তো একদিন আমরা রাতে কাজ করতেছি, তখন কাজ করতে করতে কখন যে রাত 12টা বেজে গেছে আমরা বুঝতে পারিনি। হঠাৎ আমাদের কানে একটা বিকট শব্দ এলো। তো বিকট শব্দ আসার পরে আমরা ভয় পেয়ে গেলাম। আমরা সেই পুকুর থেকে, অর্থাৎ গর্ত থেকে আমরা উপরে উঠে এলাম। উপরে উঠে দেখি যে চারপাশে দরাদরি, খুব হাও মাও, কান্নাকাটি, অনেক চিৎকার, এত চিৎকার যে মানে একেবারে থমথম বিরাজ করছে এলাকায়। তো যাই হোক, আমরা সবার সাথেই দৌড়িয়ে আমাদের বাসা থেকে 50 গজ দক্ষিণে নুরুলদের বাসা, ঠিক সেখান থেকে আওয়াজটা আসছিল। তো আমরা সেদিকে গেলাম, গিয়ে দেখি যে তাদের বাসায় যে একটা শ্যামলা গাছ ছিল, সেই গাছটি ওই পুকুরে ধসে পড়ে এবং তারাও সেখানে ওই পুকুর থেকে আমাদের মতো রাতের বাল উত্তোলন করছিল। তো এবং নুরুলের মা, মানে আমাদের নূরের ফুবু, বলতেছিল যে তার ছোট ছেলে বাবু সেখানে ছিল, সে ওখানে পড়ে মানে চাপা পড়ে গেছে। তো এই কারণে সবাই আরো হচ্ছে, মানে তাড়াহুড়া করছে বিয়ে করার জন্য। তা আমরা সবাই কোদাল নিয়ে মাটি কাটা শুরু করে দিলাম। ঠিক সেই মুহূর্তে মাটি কাটতে কাটতে ওই বের হলো বাবুর লাশ, আমরা দেখতে পেলাম। তারপর কান্নার হাজারি শুরু হয়ে গেল। তো এক পর্যায়ে রাতের সকালবেলা জানাজা হলো। সকালে জানাজা শেষে সারাদিন আমরা মোটামুটি এভাবেই কাটালাম। তো সারাদিন শেষে সন্ধ্যার সময় এমন অবস্থা গেল যে ঘটনাটা সন্ধ্যার সময় কি হলো যে আমরা প্রত্যেক রাতেই চোখ ফুলান্টি খেলি।
তো এরকম প্রত্যেক দিনই মোটামুটি গ্রামের 10-12 জন ছেলে মেয়ে মিলে আমরা খেলি। তো সেদিন আর আমরা খেললাম না, কিন্তু রাত সন্ধ্যা পার হয়ে যখন রাত 9টা-10টা হলো, তখন হঠাৎ করে নুরুল আক্তার এসে ডাকছে। তো ডাকতেছে যে হাসান কোথায়? আমি দরজা খুলে দেখি যে তারা। বললাম যে তো এখন কেন, আজকে তো খেলবো না, আমার খুব ভয় করছে। ঠিক সেই সময় বলতেছে যে আসো আমরা খেলবো। আমি বললাম যে ছোট নিফন লিটন তারা কোথায়? তখন সে বলল যে তারা খায়ের আড়াতে আছে, তুমি ওখানে চলে আসো। তো আমি ঠিক আছে, সে এই কথা বলে চলে গেল, আমি ওখানে চলে গেলাম। তো আমরা আগে থেকে শুনে আসছি যে খায়ের আড়া এখানে নাকি রাতের বেলা না হাতি টাতি বের হয়, ভূত বের হয়। কিন্তু তারপরে যেহেতু আমরা 10-12 জন, ভয়ে হবে না, আমি সাহস করে চলে গেলাম। তো কিন্তু যাচ্ছি তাদেরকে ডাকছি, এই নুরুল, এই আক্তার, দাঁড়া, আমাকে সাথে নিয়ে যা। কিন্তু তারা আমার আগে আগে চলতে লাগলো এবং চলে গেল। আমিও তাদের পিছনে গেলাম, কিন্তু যাওয়ার পরে দেখি যে মানে তারা কোথায় যেন হারিয়ে গেল, মিলিয়ে গেল। আমি আর ভাবতে লাগলাম যে কোথায় গেল তারা। হঠাৎ করে আবার এদিকে লিটন, সুটন, নিফন, মূল ঘটনায় আসি আমরা প্লিজ। হ্যাঁ, ঠিক সেই সময় আমি এক প্রকার আমার হাত পা ঠোঁট কাঁপতে লাগলো। আমি এক প্রকার অজ্ঞান অবস্থা। এই দিক থেকে মানে কেমন জানি ছমছম আওয়াজ হচ্ছে, মানে এরকম বাতাস বইছে। আমার কাছে মনে হচ্ছে বিশাল একটা ঝড় বইছে। কিন্তু ঠিক আমি আর ঠিক মানে ওখানে টিকে থাকতে পারছি না। তারপরে এখন কি করব 7-5 না ভেবে আমি পিছনে ফিরে একটা দৌড়ে বাসায় চলে এলাম। তো বাসায় চলে এসে আব্বা বলে এক চিৎকারে অজ্ঞান হয়ে পড়ে থ্যাংক গেল। ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আফনান ভাই সেকেন্ড ঘটনার জন্য অনেকে অপেক্ষা করছেন। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে, মানে আফনান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আজমির হোসেন। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম গরুরাতে। উনি এই ঘটনাটি সংগ্রহ করেছিলেন 2025 সালের এপ্রিল মাসের 9 তারিখে। উনি বর্তমানে চাকরির সুবাদে পাবনায় থাকেন। ঈদের ছুটি শেষ করে উনি যখন ডিউটিতে জয়েন করেছেন, তখন ওনার এক কলিগের সাথে দেখা হয়। তার নাম হচ্ছে রাব্বি। সেই মূলত ঘটনাটি ওনাকে বলে। তো তার গ্রামের বাড়ি হচ্ছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়। ঈদের ছুটি শেষ করে তাকে জিজ্ঞেস করেছেন যে তুমি ঈদে ছুটিতে বাসায় কবে যাবে? তখন রাব্বি ওনাকে বলেন, ভাইয়া ছুটি পেলে যাব। তো তার সাথে কথা বলার সময় কেন জানি মনে হলো যে তার মনটা খুব খারাপ। সে নতুন বিয়ে করেছে, বাড়িতে যেতে পারেনি ঈদ করতে, তাই তার মনটা হয়তো বা খারাপ। তারপর তাকে জিজ্ঞেস উনি করেন যে তুমি কি বাড়িতে ফোন করেছিলে যে আঙ্কেল আন্টির কাছে কেমন আছে তারা? তখন রাব্বি বলে যে না ভাইয়া, সবকিছু ভালো আছে, অন্য একটা সমস্যা আর কি। তো আজমির ভাই চিন্তা করছেন যে পারিবারিক বা তার ওয়াইফের সাথে কোনো ঝামেলা টামেলা হয়েছে কিনা। কিন্তু এই রাব্বি যে তথ্য দেয় তা শুনে এই আজমির ভাই তো পুরোই অবাক হয়ে যান। মূলত এমন একটি তথ্য দিয়েছিল যেটা আসলে সচরাচর শোনাই যায় না। তো এই রাব্বি বলেন যে ভাইয়া, ঈদে আমরা কোনো খিচুড়ি বা মাংস রান্না করে খেতে পারি না। কেউ যদি দিয়ে যায় এমনিতে সেটা খেতে পারি, কিন্তু আমরা রান্না করতে পারি না। তখন উনি জিজ্ঞেস করলেন, কেন বলো তো, এটা কেমন কথা, ঈদের দিন খিচুড়ি মাংস রান্না করতে পারবে না? তখন ওই রাব্বি বলেন যে ভাই একটা বড় ঘটনা আছে, ঘটনাটা শোনেন। তখন রাব্বি জানায় এখন থেকে প্রায় 40 বছর আগের ঘটনা। মূলত রাব্বির বাবা বলেছিল, আর এই ঘটনাটা ওনার পারিবারিক ঘটনা, সবাই জানে। রাব্বির বংশ তো অনেক বড়, মূলত সবাই
জানে আর কি, আশেপাশের লোকজনও জানে। মূলত একটা ব্যাপারের কারণে এই জিনিসটা রাব্বি জিজ্ঞেস করেছিল ছোটবেলাতেই। তাদের বংশ কিন্তু একটা মণ্ডল বংশ, কিন্তু সবাই তাদেরকে ফকির বলে ডাকে, অনেকের নামের সাথে ফকির থাকে না, ওই রকম। তখন আর কি জিজ্ঞেস করেছিল, বাবা আমাদেরকে সবাই মণ্ডল না বলে ফকির কেন বলে, নামের সাথে যেমন রাব্বি ফকির এরকম বলে ডাকবে, এটা কেন? মূলত তারা তো আসলে ফকির বংশ না, মণ্ডল বংশ। তখন মূলত একটি ঘটনা বলেন তার বাবা, আজ থেকে প্রায় 40 বছর আগে এই রাব্বির বংশের কোনো এক লোক সম্পর্কে চাচা হন আর কি। তো তার নাম হচ্ছে মুজিবর। তো তার সমস্ত শরীরে এক ধরনের চর্মরোগ হয়, অনেক চিকিৎসা করার পরও এই রোগ ভালো হয় না। বোঝা গেল আর উপায় নাই, মৃত্যু নিকটে। তখন একটা নিয়ম প্রচলিত ছিল যে এই ধরনের কোনো সমস্যায় কোনোভাবেই যদি কাউকে ভালো না করা যায়, তখন কলার ভেলা তৈরি করে নদীতে ভাসিয়ে দেয়া হতো, সাথে কিছু শুকনো খাবার, চিরা, মুড়ি, গুড় এগুলো দিয়ে দেওয়া হতো। তো এভাবেই ওই চাচাকে নদীতে ভাসিয়ে দেয়া হয়। ভাসতে ভাসতে উনি অনেক দূরে চলে যান। তো উনি তো অজ্ঞানের মতো ছিলেন, হঠাৎ করে কোনো একটা জায়গায় এসে ওই ভেলাটা মাটির সাথে আটকে যায়। ওনার যখন সেন্স আসে, উনি দেখেন যে এক দরবেশের মতো ব্যক্তি, উনি ওই পানিতে অজু করছেন। তো অজু করার পর ওই চাচার দিকে তাকিয়ে থাকেন ওই দরবেশ। থাকার পর বলেন যে, আহারে বাবা, তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? তখন ওই চাচা বলেন, হ্যাঁ আমার অনেক কষ্ট হচ্ছে, আমার পরিবার আমাকে ভাসিয়ে দিয়েছে, আমার দায় তারা নিতে চায় নাই, এই জন্য আমাকে ভাসিয়ে দিয়েছে, আমাকে নিয়ে তাদের হয়তো বা আর কোনো ভাবনা নাই। তখন ওই দরবেশ বলেন যে, বাবা তুমি মনে কষ্ট নিও না, চলো তুমি আমার সাথে চলো। এই বলে কোথায় যেন উনি নিয়ে যান তাকে, ভিন্ন এক জায়গা, ভিন্ন ধরনের সবকিছু। এটা কি পার্থিব কোনো জায়গা নাকি অন্য এক জগৎ, এটাও বুঝতে পারছেন না আর কি। তো ওইখানে তার চিকিৎসা চলে, বেশ কয়েক মাস চিকিৎসা চলে। তো চিকিৎসা চলার পর আস্তে আস্তে আল্লাহর অশেষ রহমতে উনি সুস্থ হয়ে যান, একদম পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যান। তখন ওই দরবেশ বাবা বলেন যে, বাবা তুমি তো আসলে এইখানে থাকার যোগ্য নও, তুমি এখানে থাকতেও পারবে না, এইটা মানুষের থাকার জায়গা না, তোমাকে আমি তোমার বাড়িতে রেখে আসি, চলো। তখন ওই চাচা বলেন যে, না আমি আমার বাড়িতে যাব না, আমার খুব অভিমান আমার বাড়ির মানুষের উপর, তারা আমাকে নদীতে ভাসিয়ে দিয়েছে, তারা আমাকে আরো হয়তো ভালো চিকিৎসা করতে পারতো, কিন্তু তারা না করে তারা আমাকে নদীতে ভাসিয়ে দিয়েছে, আমি যদি পানির মধ্যে পড়ে মরে যেতাম তাহলে কি হতো? তখন ওই দরবেশ বাবা বলেন যে, তোমাকে আল্লাহর নামে ভাসিয়ে দিয়েছে, আর ভাসিয়ে দিয়েছে বলেই তোমার সাথে আমার দেখা হয়েছে আল্লাহর অশেষ রহমতে, এবং আল্লাহর ইচ্ছায় তুমি সুস্থ হয়েছ। এটাকে আল্লাহর ইচ্ছা বলে মেনে নাও, বাড়ির উপর তো করে রাগ করে লাভ নাই, তারা তোমার সুস্থতার জন্যই দিয়েছে। তুমি যদি ওখানে থাকতা তাহলে তো তুমি একদম শেষ হয়ে যেতা, তোমার পুরো শরীর পচে যেত। এইভাবে ওই দরবেশ বাবা তাকে বোঝায়। একটা সময় সেই চাচা আসতে রাজি হয়। তো কিভাবে যে আসছেন এটা ওই চাচা ঠিক বলতে পারেন না। একদিন ফজরের আজানের আগে উনি দেখেন ওনার বাড়িতে। তখন ওই দরবেশ বাবা বলেন যে, এই তোমার বাড়ি, যাও বাড়িতে যাও। উনি এসে ডাকাডাকি করেন, সবাই তাকে দেখে আশ্চর্য হয়ে যায়, যারে এ তো পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো উনি বাড়িতে আসেন। তো এর কিছুদিন পর হঠাৎ করে এই চাচা পজেসড হয়ে যান, মানে তার উপর কোনো কিছু ভর করেছে। সবাই যখন জিজ্ঞেস করে যে আপনি কে, তখন বলে, আমি সেই ব্যক্তি, আমি সেই দরবেশ, আমি দরবেশ জিন, যেই দরবেশ ওকে ভেলা থেকে নামিয়েছে, তারপর আমাদের দেশে নিয়ে গিয়েছি, ওকে চিকিৎসা করেছি এবং আমি ওকে রেখে গেছি, আমি হচ্ছি সেই ব্যক্তি। তখন পরিবারের সবাইকে একত্র করতে বলেন, পরিবার সবাই এক হয়। তখন ওই দরবেশ বলেন যে, তোমাদেরকে আমি কিছু পরামর্শ দিব, এই পরামর্শগুলো মেনে চলবা, এটা নির্দেশনাও বলতে পারো, এর বাইরে যাবা না। তখন ওই দরবেশ বলেন যে, কোনো ঈদে তোমরা খিচুড়ি আর মাংস রান্না করতে পারবা না, আর তোমাদের বংশমণ্ডল আজ থেকে তোমাদের বংশ হলো ফকিরি বংশ, আজ থেকে এটাই তোমার বংশ পরিচয়,
তোমাদের সবাই এই বংশের পদবি ব্যবহার করবা। তো সকলেই সেটাতে সম্মতি দেন। এরপর চলে যায় সেই দরবেশ ওই চাচার শরীর থেকে। এরপর কিন্তু সবকিছু ঠিকঠাক মতো চলছিল, অনেকগুলো ঈদ চলে গেছে, এর মধ্যে তারা কেউই খিচুড়ি এবং মাংস রান্না করেন নাই। 7 বছর পর গিয়ে বাধে একটা সমস্যা। 7 বছর পর হয়েছে কি, ওই বংশের আর একজন লোক, ওনার পরিবারের টোটাল 9 জন লোক ছিল, তো উনি কোনো এক ঈদে খিচুড়ি আর মাংস রান্না করেছেন। নিষেধ করা হলেও তিনি বলেন, আরে দূর, এসব সব ভুয়া, কিসের কি, সবাই খাচ্ছে, ঈদের দিন আমরা রান্না করব না। তো এই কথা বলে ওনারা রান্না করেছিলেন। দুঃখজনক ব্যাপার হলো, ওই পরিবারের যে 9 জন ব্যক্তি, এই 9 জন ব্যক্তির সাথে কিছু হওয়ার আগেই ওই দিনই গোয়ালের 5টা গরু এবং 2টো মহিষ মনে হলো ঠাস ঠাস করে পড়ে গেল, ধপাস ধপাস করে, সবগুলোই মৃত। এরপরে ওই দিন বিকাল থেকেই ওই পরিবারের প্রত্যেকেরই ভয়ঙ্কর ডায়রিয়া এবং বমি হতে থাকে, এবং ওই রাত্রেই এই 9 জনের মধ্যে 9 জনই মারা যায়, একে একে সবাই মারা যায়। সেদিনের পর থেকে আজ পর্যন্ত এই পরিবারে ঈদের দিন শুধু মাংস এবং খিচুড়ি রান্না করা হয় না। পাড়া প্রতিবেশী দিয়ে গেলে কোনো সমস্যা নাই, তারা খেতে পারবে, সেমাই বা অন্যান্য মিষ্টান্ন দ্রব্য রান্না করতে সমস্যা নাই। সমস্যা হচ্ছে মাংস এবং খিচুড়িতে। তো এই বিষয়টা আসলে কেন বলেছিলেন সেই দরবেশ জিন, এটা বলা যায় না। ভেলা থেকে উদ্ধার করে সেই দরবেশ সেই চাচাকে নিয়ে গিয়েছিলেন তার দেশে, সেখানে আল্লাহর রহমতে সুস্থ হয়েছিলেন। এরপরই মূলত এই নির্দেশনা দিয়ে গিয়েছিলেন, যেটা আজও অক্ষরে অক্ষরে এই রাব্বি ভাইয়ের পরিবার মেনে চলছেন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনাটি বেশ অদ্ভুত, এই জন্য ঘটনাটির নাম আমরা দিয়েছি ভেলার দরবেশ বা ভেলা দরবেশ। আসলে বোঝাই যাচ্ছে যে উনি জিন ছিলেন, খুব ভালো জিন ছিলেন। কেন এরকম একটা নির্দেশনা দিলেন এই বিষয়ের কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, কিন্তু এখনো ওই পরিবারের সদস্যরা এর কোনো ব্যাখ্যা না খুঁজলেও সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করছেন। মূলত এই রাব্বি ভাই উনি এই কারণেই মন খারাপ করেছিলেন, ঈদের দিন যাব, কিছুই রান্না করা যায় না বাড়িতে, এই বিষয়টা নিয়ে মন খারাপ ছিলেন, তার মন খারাপ ছিল আর কি। তো এই ব্যাপারটাই মূলত এই আজমির হোসেন ভাইকে উনি জানিয়েছিলেন। ঘটনাটি বেশ অদ্ভুত। আসলে কত কিছুর সাথে যে কত কিছু জড়িত, কোনো একটা বিষয়ের সাথে অন্য আর একটা বিষয় জড়িত, সেগুলো আমরা বুঝতে পারি না। হতে পারে এটা এমনই কিছু। ধন্যবাদ জানাচ্ছি আজমির হোসেন ভাইকে। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি রাকিবুল হাসান রাকিব। আজকে আমি আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করব, এই গল্পটি আমি আসলে কালেক্ট করেছি আমার এক সম্পর্কের মামার কাছ থেকে। কিন্তু গল্পটি এখানে আসলে আমি জায়গার নাম বা আমি যেই ব্যক্তিগুলোকে প্রেজেন্ট করব এখানে তাদের নাম আসলে গুলো আমি ছদ্মনাম ইউজ করেছি, কারণ আমি যেই জায়গাটা নিয়ে আজকে গল্পটি বলবো সেই জায়গাটা আসলে একটু বিক্রির প্ল্যান চলছে। তো এখন উনি এই গল্পটি আমার সাথে শেয়ার করার পর উনি আসলে চাচ্ছিল না যে কোনোভাবে আমি এটা মানে কোনো একটা প্ল্যাটফর্মে প্রেজেন্ট করি, যাতে ওনার পরবর্তীতে জমিটা বিক্রি করতে সমস্যা হয়। কারণ উনি একটু এই প্যারানর্মাল সমস্যার জন্যই উনি জমিটা আসলে ওনার কাছে রাখতে চাচ্ছে না। তো এখন তারপরও আমি ওনার কাছে অনেক পারমিশন নিয়ে রিকোয়েস্ট করার পর উনি নিজেও একজন ভূত.com এর অনেক ভক্ত, তো পরবর্তীতে উনি রাজি হয়েছে। তো গল্পটি আসলে একটা তান্ত্রিক বা ব্ল্যাক ম্যাজিক করে এরকম একজন মানুষকে নিয়ে কাহিনী, যেটা যে হচ্ছে আসলে একজন মানুষ না। সেটা গল্পটা আপনারা আমার কাছ থেকে পুরোপুরি শুনলে বুঝতে পারবেন। তো গল্পটা আমি যার কাছ থেকে শুনেছি উনি যেভাবে আমার কাছে প্রেজেন্ট করেছে আমি সেভাবে আপনাদের কাছে এখন তুলে ধরবো।
তো গল্পটি আসলে মূলত আমি একটু আগে বলেছি যে একজন তান্ত্রিককে নিয়ে মূলত গল্পটি। তো গ্রামে হুট করে এক তান্ত্রিকের আবির্ভাব ঘটে। আমি যে গ্রামের কথা বলছি সেই গ্রামে একটি মোটামুটি ভালো একটি বড় নদী রয়েছে। তো ওই নদীর পাশে একটি বড় বট গাছ আছে। ওই বট গাছে হুট করে একজন তান্ত্রিকের আবির্ভাব হয়। উনি ওখানে বেশ কিছুদিন থেকে মানুষ দেখে যে উনি ওখানে ধ্যান করে, ওখানে বসে থাকে। তো এখন মানুষজন আসলে খুব একটা কৌতূহল বা আগ্রহ নিয়ে ওনাকে কিছু জিজ্ঞেস করে না। মানুষ মনে করে যে হয়তো বা কোনো ফকির হবে, অন্য কোনো গ্রাম থেকে এসেছে, পরবর্তীতে চলে যাবে। তো ওই গ্রামে যেহেতু আমি একটু আগে বলেছি যে একটা নদী আছে, নদীর পাশে হচ্ছে বটগাছ। তো ওই নদীতে মোটামুটি নদীটা অনেক বড় থাকার কারণে ওখানে সবসময় বিভিন্ন ধরনের মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের জেলেরা আসতো। ওরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো। তো দেখা যায় সেটা হচ্ছে যে একটা লোক বা যদি কেউ নদীর পাড়ে বসে থাকে, যদি কোনো কিছু মনে মনে ভাবে, ওই তান্ত্রিকটা ওনাকে বলে দিত যে তুই কি এইটা নিয়ে ভাবতেছিস, বা তোর কি এই জিনিসটা করতে ইচ্ছা করতেছে, বা তোর কি এরকম কারো ক্ষতি করতে ইচ্ছা করতেছে, বা এই জিনিসটা তুই করলে তোর কি ভালো লাগবে। তো এইরকম যখন বিভিন্ন জনের কাছে উনি এই জিনিসগুলো প্রেজেন্ট করতো এবং কথাগুলো অনেকটা সত্যি হয়ে যেত। দেখা যাচ্ছে যে কেউ একজন ভাবতেছে যে আমি ওর ক্ষতি করব বা আমি ওর ব্ল্যাক ম্যাজিক করব, তো ওই তান্ত্রিক এটা বলে দিতে পারতো। ইভেন অনেক লোকজন ওনার কাছ থেকে অনেক ব্ল্যাক ম্যাজিক করেছে, অনেক লোকের ক্ষতি করেছে, বা অনেক বাজে টাইপের কাজগুলো আসলে ওই তান্ত্রিক মূলত করতো। তো এইটা গ্রামে আস্তে আস্তে জিনিসটা একটু ছড়ায় যায় যে এখানে একটা তান্ত্রিক আছে, উনি মানুষের ক্ষতি করে। তবে আসলে মানুষ ওইভাবে, তারপরও ওই তান্ত্রিকের প্রতি মানুষের খুব একটা আগ্রহ থাকে না, কারণ ওই পারে যেই পারে যে বট গাছটা ছিল, ওই বট গাছের ওইদিকে মানে লোকালয় খুবই কম ছিল। তো এখানে আসলে তান্ত্রিকের ঘটনাটা আমাকে একটু স্কিপ করে এখানে এখন আমাকে মূল চরিত্রে রাসেল ভাই আসলে জামাল কামাল দুজনকে নিয়ে আসতে হবে। এখানে জামাল কামাল এরা হচ্ছে দুই ভাই, নদীর এই পারে ওদের মোটামুটি একটা কি বলবো যে ওদের একটা মোটামুটি সম্মান আছে, কারণ ওরা ওই সময় গ্রামে অনেক প্রভাবশালী লোক ছিল, ওদের জমি জমা অনেক কিছু ছিল। তো জামাল সাহেব বিয়ে করার প্রায় 8-10 বছর হয়ে গেছে, ওনার কোনোভাবেই কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না। ওনারা অনেক ডাক্তার, কবিরাজ, অনেক কিছু দেখিয়েছে। ইভেন ওই সময় ওরা ইন্ডিয়াও গিয়েছিল, ইন্ডিয়া গিয়েও ট্রিটমেন্ট করেছে, বাট কোনো লাভ হয়নি। এখানে আসলে মূল যে প্রবলেমটা সেটা হচ্ছে জামাল সাহেবের। ও সবাই সেম কথাই বলে যে আসলে এটা কোনোভাবে সম্ভব না। এখন জামাল সাহেব আর কামাল সাহেবের বয়সের দূরত্ব রাসেল ভাই মোটামুটি অনেক, প্রায় 8-9 বছরের ডিফারেন্ট। তো যখন মোটামুটি কামাল সাহেবের বিয়ের বয়স চলে আসে, তখন পরিবার থেকে কামাল সাহেবকে বিয়ে দেওয়া হয় এবং নর্মালি 2-3 বছরের মধ্যেই ওদের কোলে ফুটফুটে একটি বাচ্চা হয়। বাচ্চা যখন ওদের কোলে চলে আসে, এখন যেহেতু জামাল কামাল সাহেবের পরিবারে প্রথম বাচ্চা, তো দুই পরিবার খুবই খুশি। দুই পরিবারের মধ্যে এই বাচ্চাকে নিয়ে অনেক কৌতূহল, অনেক জাঁকজমক ভাবে অনুষ্ঠান করা হয় বাচ্চার। এখন যেটা রাসেল ভাই দাঁড়ায় সেটা হচ্ছে, যেহেতু জামাল সাহেবের স্ত্রীর কোনো বাচ্চা ছিল না, তো ওনার আসলে কামাল সাহেবের বাচ্চাকে নিয়ে খুব কৌতূহল, খুবই ভালোবাসতো, সবসময় কাছে কাছে রাখতো। এবং বাচ্চাটা ছোট থেকে মানে জামাল সাহেবের স্ত্রীর কাছে এতটাই আদর পেয়েছে যে উনি সবসময় জামাল সাহেবের স্ত্রীকে বড় মা, আর ওনার নিজের মাকে উনি ছোট মা সবসময় বলতো। ইভেন মানে এতটাই ভালোবাসতো যে মানে ছোট নিজের মায়ের থেকেও জামাল সাহেবের স্ত্রীকে বাচ্চাটা খুবই ভালোবাসে, সবসময় ওনার সাথে থাকতো। তো এইটা প্রথমের দিকে
মানে কামাল সাহেবের স্ত্রী ভালো লাগলেও বাট পরবর্তীতে ওনার আসলে খুব একটা ভালো লাগে না যে আমার সন্তান কেন অন্যের প্রতি আমার সন্তানের টান বেশি থাকবে। প্রথমে হয়তো বা কামাল সাহেবের মানে স্ত্রীর মনে হতো যে বাচ্চাটাকে মানুষ করতে বা বড় করতে আমার খুব একটু প্যারা হয়নি, কিন্তু পরবর্তীতে যখন বাচ্চাটা বড় হতে থাকে, বুঝতে শেখে, তখন আসলে কামাল সাহেবের স্ত্রী এটা খুব একটা ভালো চোখে উনি দেখে না। তো একদিন যেটা হয় সেটা হচ্ছে যে গ্রামে ছোট ছোট কিছু মুদির দোকান থাকে, তো এরকম জামাল সাহেবের স্ত্রী বাচ্চাটাকে খাওয়ানোর জন্য দোকানে নিয়ে যায়। তো যে দোকানে নিয়ে যায়, দোকানের পাশে একটা ছোট কুয়া আছে। বা এখন ওই বাচ্চাটা ওখানে হচ্ছে গ্রামে কিছু ছোট ছোট মিষ্টির মতো কিছু লাড্ডু পাওয়া যায়। তো বাচ্চাটা বলে যে লাড্ডু খাবে। তো যখন লাড্ডু এরকম কিনতে যাবে, তো হুট করে বাচ্চাটা ও আসলে পাশে কুয়াটার দিকে, সামনে কুয়াটা ছিল, কৌতূহলবশত কুয়াটার দিকে তাকানোর সাথে সাথে হুট করে স্লিপ করে বাচ্চাটা পড়ে যায়। তো বাচ্চাটা যখন পড়ে যায়, তো ভাগ্য ভালো ছিল বাচ্চাটা, সেটা হচ্ছে যে ওই দোকানে অনেক লোকজন ছিল, সাথে সাথে 2-3 জন ঝাঁপ দেয় কুয়াতে। কুয়াটা খুব একটা গভীর ছিল না, বাচ্চাটার কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। বাচ্চাটা খুব মানে ভালোভাবেই বাচ্চাটাকে হচ্ছে কুয়া থেকে উঠানো হয়। কিন্তু এটা নিয়ে কামাল সাহেবের স্ত্রী আসলে খুব বাজে ব্যবহার করে জামাল সাহেবের স্ত্রীর সাথে। ওদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে বলে যে তোমার তো নিজের সন্তান নেই, তো সন্তানের ক্ষতি হইলে কেমন লাগে তুমি তো সেটা বুঝবা না। তুমি যতই তুমি আমার সন্তানকে ভালোবাসো, ও তো তোমার আপন সন্তান না। তো আমার সন্তান যদি আজকে কিছু হয়ে যায়, তো তুমি তো বন্ধা, তুমি এটা কি বুঝবা? তো এই জিনিসটা যখন আসলে জামাল সাহেবের স্ত্রী কামাল সাহেবের স্ত্রী জামাল সাহেবকে বলে, উনি অনেক কষ্ট পায়। তো রাতে যখন জামাল সাহেব আসে, উনি সবকিছু শেয়ার করে ওনার জামাইয়ের কাছে, যে এরকম হাজবেন্ডের কাছে, যে এরকম আমাকে আজকে এইভাবে কথা শোনানো হয়েছে। তো এখন জামাল সাহেব আসলে হুট করে, যেহেতু বাইরে থেকে আসে, বাইরে থেকে নর্মালি ছেলে মানুষরা আসলে একটু ওদের মাথা গরমই থাকে, তো উনিও হুট করে বলে ফেলে যে হ্যাঁ সেটা তো হবেই, অনেক বছর থেকেই হচ্ছে আমাদের বাচ্চা হয় না, মানুষ তো বলবেই। এখন হচ্ছে আমরা তো অনেক ট্রাই করছি, হয়নি, আর তোমারও কি দরকার যে অন্যের সন্তানের প্রতি তোমার এত আগ্রহ দেখানোর? তুমি এরকম যদি করো নেক্সটে, তাহলে হচ্ছে তোমার সংসার করার দরকার নেই। আর আমি আসলে নিজেরও আমার ভাল লাগে না এসব ব্যাপার, কথাবার্তা শুনতে। তো এইসব অনেক কাটাকাটি হয়, আরো মানে কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়। তো এক পর্যায়ে আসলে মানে জামান সাহেবের স্ত্রী হয়তো বা এই জিনিসগুলো মেনে নিতে পারে না। সকালবেলা ঘুম থেকে উঠে জামান সাহেব যেটা করে, উনি হচ্ছে সকালে উঠেই ওনার স্ত্রীকে উনি সবসময় ডাকে, দেখা যাচ্ছে দেখে জিজ্ঞেস করে যে যেহেতু ওদের জমি জমা অনেক, যে আজকে কয়জন কৃষক এসেছে বা রান্না বান্নার কি অবস্থা, উনি খাওয়া দাওয়া করে উনি মাঠে যাবে। তো অনেক ডাকাডাকি করে, কোনোভাবেই হচ্ছে কোনো সারা শব্দ পায় না। তো উনি বের হয়ে ওনাদের দরজার পাশেই একটা রুম ছিল, যে রুমে হচ্ছে ওরা ধান চাল এগুলো মজুত করে রাখতো। ও এখন ওই রুমে যখন দেখে যে দরজা খোলা, তো উনি আসলে একটু রাগে হয় যে হ্যাঁ যদি চোর এসে ধান চাল চুরি করতো কি হতো, দরজাটা খুলে রেখে গেছে। তো উনি ঢুকে দেখে যে ওনার স্ত্রী আসলে গলায় ফাঁস দিছে। ওই আমি এই গল্পটি ভাই যে সময় বলতেছি, ওই সময় আসলে গ্রামে ওইভাবে সবার বাড়িতে ফ্যানও ছিল না। তো টিনের বাড়ি ছিল, টিন আর বাঁশ দিয়ে তৈরি একটা বাড়ি ছিল। বাঁশের মধ্যে শাড়ি পেঁচিয়ে উনি হচ্ছে আত্মহত্যা করে। এইটাতে আসলে জামাল সাহেব খুব ভেঙে পড়ে, উনি আসলে জিনিসটা নিতে পারে না। তো উনি তো এর মাঝে তো হচ্ছে ওই তান্ত্রিকের ব্যাপারটা গ্রামে সবাই জানে, যে উনি অনেক ব্ল্যাক ম্যাজিক করে, উনি আসলে মানুষের ক্ষতি করে। তো এখন জামাল সাহেবের মাথায় আসলে একটা খারাপ চিন্তা চলে আসে যে হ্যাঁ ওদের বাচ্চা কাচ্চা আছে, ওদের এত অহংকার, আমার বউ মারা গেল, প্লাস আমার
যে সম্পত্তি, এই সম্পত্তিগুলো আমি মারা গেলে দেখা যাবে তো যে ওই বাচ্চাটাই পাবে, তো আমার কি হবে? আর আমার তো বিয়ে করে কোনো লাভ নেই, কারণ যেহেতু আমার প্রবলেম, আমার তো বাচ্চা কাচ্চা হবে না। তখন উনি আসলে ওই তান্ত্রিকের কাছে যায়। এখান থেকে রাসেল ভাই আসলে মেইন ঘটনাটা শুরু হয়। ওই তান্ত্রিকের কাছে যায়, তান্ত্রিকের কাছে গিয়ে তান্ত্রিককে বলে, সব ঘটনা খুলে বলে। তখন আসলে তান্ত্রিক বলে যে আমি এটা করে দিতে পারবো, তোর হচ্ছে ওই বাচ্চাটাকে আমি নষ্ট করে দিতে পারবো, কিন্তু আমার এখানে দুটো শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে বাচ্চাটার রক্ত লাগবে। রক্ত লাগবে বলতে এইভাবে যে যে কোনো একটা কাপড়ে বাচ্চাটার একটা রক্ত ফোঁটা জাস্ট ওই কাপড়টার মধ্যে লাগাইতে হবে, আর বাচ্চার চুল লাগবে। আর আরেকটা উনি শর্ত দিছে যে আমি ওই গ্রাম থেকে এই গ্রামে আসতে চাই, কারণ আমি এখন যেখানে আছি সেখানে আসলে খুব একটা লোকালয় নাই। আমার একটা নির্দিষ্ট আশ্রয় কেন্দ্রের প্রয়োজন। তো তোর তো অনেক জমি জমা অনেক কিছু আছে, তুই যদি হচ্ছে আমাকে তোর বাসায় থাকতে দিস তাহলে আমি এই কাজটা করব। তখন বলে যে বাবা, আপনার নামে তো অনেক ব্যাড রিপোর্ট, আপনি ব্ল্যাক ম্যাজিক করেন, আপনি এখন যে জায়গায় আছেন এই জায়গায় লোকালয় কম, এই জন্য হয়তো বা আপনাকে কেউ কিছু বলতেছেন না। বাট এইদিকে আমাদের নদীর এই পারে তো লোকালয় অনেক, এখানে তো কেউ রাজি হবে না। বলে যে আমি জানি না তুই কিভাবে আমাকে নিয়ে যাবি, সেটা তোর ব্যাপার, কিন্তু তুই যদি আমার কাছ থেকে এই জিনিসটা চাস তোকে এই দুইটা কাজ করতে হবে। তখন জামাল সাহেব যেটা করে সেটা হচ্ছে উনি গ্রামে বলে যে এরকম এই তান্ত্রিক আসলে উনি খারাপ মানুষ না, আসলে কেউ যদি খারাপ কারো করতে চায় উনি হয়তো করে দেয়, বাট উনি ভালো কাজও করে, আর উনি অনেক অসুস্থ। তো আমার বাসায় তো আসলে আমি ছাড়া কেউ থাকে না, তা আমি ওনাকে আমার বাড়িতে নিয়ে উঠাই, উনি কিছুদিন থাক, উনি সুস্থ হলে চলে যাবে। আর উনি বলেছে যে উনি পরবর্তীতে এই খারাপ কাজগুলো করবে না। তো যেহেতু জামাল সাহেব গ্রামে মান্যগণ্য ব্যক্তি, মানুষ আসলে ওনার কথা না, যদিও রাজি না, তারপরও না বলতে পারে না। তারপর রাসেল ভাই ওই তান্ত্রিক ওই জামাল সাহেবের বাসায় ওঠে, একটা রুম করে দেওয়া হয়, ওখানে থাকে। তো তান্ত্রিক হচ্ছে ওনাকে বলে যে ওনার রুমে কখনো কেউ যেন না ঢোকে। আর তান্ত্রিককে রাসেল ভাই এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি, যে উনি যে মানুষের ক্ষতি করতো, ব্ল্যাক ম্যাজিক করতো, উনি কখনো কারো কাছ থেকে কোনো পয়সা নিত না। ওনার সব সময় চাহিদা ছিল যে ওনাকে বিভিন্ন ধরনের মুরগি, মাছ বা কোনো পাখি এইগুলো দিতে হবে। যদি কেউ পাখি, মুরগি বা খাসি দিত, সেটা জ্যান্ত দিতে হবে। উনি এইগুলো ছাড়া কখনো কোনো টাকা পয়সা বা অন্য কোনো কিছু ডিমান্ড করতো না। তারপরে রাসেল ভাই যেটা হয় সেটা হচ্ছে যে ওই এখন জামাল সাহেব আসলে ভাবে যে আমি এতটুকু বাচ্চা, যেহেতু ওনার ভাইয়ের বাচ্চা, ওনার একটু হইলেও সবকর্নার কাজ করে যে কিভাবে আমি এই বাচ্চাটাকে আঘাত করব। তখন ওরা মাথার মধ্যে একটা জিনিস খেলে যে আমি একটু বাচ্চাটাকে নিয়ে সাইকেলে কোথাও যাব, তো আমি ইচ্ছা করে পড়ে গেলে অবশ্যই হাঁটু ছাল যাবে বা হাতে ব্যথা পাবে, একটু রক্ত বের হবে, সেটা আমি কোনো একটা কাপড়ে হচ্ছে নিতে পারবো। আর চুল তো নেওয়া হচ্ছে কোনো ব্যাপার না। তো তারপর উনি আসলে একটু অভিনয় করে কামাল সাহেবদের সাথে, যে যা হয়ে গেছে। এর আগে কথা বলতো না কামাল সাহেবের সাথে বা কামাল সাহেবের স্ত্রীর সাথে, তো উনি বাচ্চাটাকেও একটু ভালোবাসে। তো এর মাঝে যেটা হয় রাসেল ভাই, যে সবসময় জামাল সাহেবের বাসায় যে তান্ত্রিক থাকতো, রাত্রিবেলা অনেক বাজে ধরনের সাউন্ড হতো। দেখা যেত যে হুট করে গভীর রাতে ওনার বাসা থেকে কোনো আগুনের দলা চলে আসতেছে, খুব বাজে সাউন্ড হচ্ছে, মনে হচ্ছে যে বহু লোকজন ওনার বাসায় কথা বলতেছে। তো এইটা আসলে গ্রামের লোকজন একটু ভয়ে পাওয়া শুরু করে দিয়েছিল। তো এখন আসলে জামাল সাহেব যেহেতু গ্রামে মোটামুটি মান্যগণ্য ব্যক্তি, কেউ ওনার আসলে কথার উপর কথা বলতে পারতো না। তো এখন উনি
পরবর্তীতে বাচ্চাটাকে নিয়ে একদিন বাজারে যায়। তো বাজারে যাওয়ার পথে উনি ইচ্ছা করেই সাইকেল থেকে মানে বাচ্চাটা সব পড়ে যায়। পড়ে যাওয়ার পরে বাচ্চাটা আসলে পা হাঁটু সাল যাওয়ার কারণে হালকা রক্ত বের হয়। তো উনি তো যেহেতু এটা ওনার প্রি প্ল্যানিং একটা, ওনার এই ঘটনাটা উনি ঘটাবে উনি আগে থেকে জানে। উনি একটি কাপড় আগে থেকে নেওয়া ছিল, ওই কাপড়ের মধ্যে উনি হালকা রক্ত মুছে ওটি উনি রেখে দেয়। তারপর রাসেল ভাইয়া এই জিনিসটা হচ্ছে উনি ওই তান্ত্রিককে দেয়। তো তান্ত্রিক বলে যে এরকম আমি কিছুদিনের মধ্যেই কবে এই কাজটা করব আমি তোকে জানাই দিব, ওই দিন হচ্ছে তুই তোর বাসায় থাকবি না, তুই অন্য কোথাও চলে যাবি। ইভেন উনি সময় বলে দেয় যে এই সময়ের মধ্যেই আমি একটা এরকম ওই বাচ্চার ক্ষতি করব, বাচ্চাটা 3-4 দিনের মধ্যে অটোমেটিক মারা যাবে। তো ওই দিনটা রাসেল ভাই আসলে চলে আসে। তো ওই দিনে রাসেল ভাই যে ঘটনাটা ঘটে, আমি একটু কামাল সাহেবের বাসার থাকার প্লেসের বর্ণনাটা দেই। ওদের বাসারটা হচ্ছে 2টা বেডের ছিল। তো এক বেডে কামাল সাহেবের স্ত্রী আর ওনার বাচ্চা সহ থাকতো, আরেক বেডে কামাল সাহেব থাকতো। যেহেতু কামাল সাহেবের মাঝে মাঝে অনেক ধরনের কাজ থাকতো জমি জমার, ওনার অনেক রাতে উনি আসতো। তো যেহেতু বাচ্চা বা স্ত্রীর যেন ঘুমের কোনো সমস্যা না হয়, ওই জন্য উনি অনেক সময় আরেক খাটে গিয়ে ঘুম যেত। তো ওই দিনও আসলে একটু রাতে হয়ে যায়। রাত বলতে আসলে ভাই রাত 10টা, গ্রামের রাত ওই সময় গ্রামের রাত 10টা মানে অনেক। তো কামাল সাহেব যখন ঘুমিয়ে পড়ে, হুট করে ওনার রাত 2টা-2টার দিকে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর উনি যেটা আসলে দেখে যে ওনার স্ত্রীর পুরা শরীর জুড়ে একটি সাপ পেঁচানো, এবং সাপটা মানে পুরা হচ্ছে সাপের মানে একটা ফেনা ধরা, যেটাকে বলে যে ফেনা ধরে ওনার স্ত্রীর মুখের সামনে দাঁড়ায় আছে। আর একটা পিশাচ টাইপের লোক বললে ভুল হবে, এটা পিশাচ মানে বদ জিন বলতে পারি আমরা। আমি একটু বর্ণনা দিই। এই বদ জিনটা হচ্ছে ওনার বুকের মধ্যে হচ্ছে মুখ, আর ঘাড়ের 2 পাশে চোখ, আর ওনার গলা আছে, বাট গলার মধ্যে রাসেল ভাইয়া একটা হচ্ছে লম্বা জিহ্বা। তো এইরকম আকৃতির একটা লোক মানে ভাসমান অবস্থায় বাচ্চাটার দিকে তাকায় আছে। ইভেন বাচ্চাটাকে মানে কিছু একটা করবে বা ক্ষতি করবে এরকম একটা প্ল্যান নিয়ে আসে। তো হুট করে ওই সময় গ্রামে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে ওদের পাশেই একটা কি বলবো পুজ ছিল। পুজ বলতে মানে আমি বুঝাচ্ছি হচ্ছে ধান কাটার পর যে খড়গুলো থাকে, এই খড়গুলো যে স্তূপ করে রাখে, এটাকে আসলে ওই দেশের ভাষায় পুজ বলে। ওখানে আগুন লেগে যায়। আগুন লেগে যাওয়ার কারণে গ্রামে অনেক হইচই সৃষ্টি হয়ে যায়। হইচই সৃষ্টি হওয়ার ফলে যেটা হয় যে হুট করে এই জিনিসটা ভ্যানিশ হয়ে যায়। তো যখন ভ্যানিশ হয়ে যায়, আসলে কামাল সাহেবের বাইরে আগুন লেগে গেছে এটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। উনি সঙ্গে সঙ্গে ওনার স্ত্রীকে ডাকে, ওনার বাচ্চাকে ডেকে বলে ওরা সবাই ঠিক আছে কিনা। তখন পরবর্তীতে যখন আগুন নিভে যাওয়ার পর ওই কামাল সাহেব ওনার স্ত্রীকে বলে যে আমি তো এই জিনিসটা দেখলাম। তো কামাল সাহেবের স্ত্রী যেটা বলে যে আসলে আমি স্বপ্নে দেখতেছিলাম যে একটা সাপ আমাকে আর আমাদের বাচ্চাকে ধাওয়া করতেছে, আমি আমার বাচ্চাকে কোলে নিয়ে মানে দৌড়াচ্ছিলাম বাঁচানোর জন্য। এইদিকে তান্ত্রিক সাহেব খুব রাগারাগি করে হচ্ছে জামাল সাহেবের সাথে, কারণ এই যে আগুন লাগার যে ব্যাপারটা, এটাতে আসলে জামাল সাহেব অনেকটা সক্রিয় ছিল। ওনাকে বলে যে কেন হচ্ছে তুই এই কাজটা করলি। তখন বলে যে তান্ত্রিককে বলে যে বাবা আসলে আমি তো প্রথমে এটা করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আমার নিজের রক্ত, আমি মানে এটার রাগে আমি একটা ক্ষতি করতে চেয়েছিলাম, কিন্তু বাবা এটা আসলে কোনোভাবেই আমি এখন চাচ্ছি না করতে।
তো তখন ওই তান্ত্রিক বলে যে আসলে যে পিশাচটাকে আমি ওই বাচ্চাটাকে নষ্ট করার জন্য হুকুম করেছি বা আমি ওকে হচ্ছে রাজি করিয়েছি, ও মানুষের রক্ত কখনো খায়নি, বাট ও যখন মানুষের রক্তের স্বাদ পাইছে এখন ও ওই বাচ্চাটাকে নষ্ট করবে, তুই যতই যা কিছু কর কোনো কিছু হবে না। তো এটা নিয়ে তান্ত্রিকের সাথে অনেক কথা কাটাকাটি হয়। তো কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে আসলে পরবর্তীতে ওই জামান সাহেব বলে যে আপনি গ্রাম থেকে চলে যান, আপনাকে গ্রামে রাখবো না। পরবর্তীতে জামাল সাহেব এই গ্রামে সালিশ ডাকে। সালিশ ডাকার পর ওই তান্ত্রিককে বলে যে এরকম যে আপনাকে 2 দিন সময় দেওয়া হচ্ছে, আপনি বাসা থেকে চলে যাবেন। তো তারপর রাসেল ভাইয়া যেটা হয় যে ওই সালিশে যে লোকগুলো উপস্থিত ছিল প্লাস জামাল সাহেব সহ সবারই বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় এবং সবাই অনেক আতঙ্কে পড়ে যায়। রাতে অনেক বাজে বাজে ধরনের স্বপ্ন দেখে। এর মধ্যে অনেকেই হুট করে অসুস্থ হয়ে প্যারালাইজ হয়ে যায়, কারো হুট করে মুখ বাঁকা হয়ে যায়, কারো হুট করে হাত হচ্ছে পুরো অবশ হয়ে যায়। তো যখন এইটা হয়ে যায় তখন ওই তান্ত্রিক হচ্ছে বলে যে তোরা যদি আমাকে এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করিস তোদের কিন্তু আরো অনেক ক্ষতি হবে। আমি আমার সময় মতো এখান থেকে চলে যাব, তোরা আমাকেও বিরক্ত না করলে আমি তোদেরকেও বিরক্ত করব না। তো এটার পর আসলে গ্রামের লোকজন খুব ভয় পেয়ে যায়। আসলে গ্রামে একটা মানে থমথমে বিরাজ করে এবং গ্রামে তখন সবাই আসলে জামাল সাহেবের উপর একটু রাগান্বিত হয় এবং জামাল সাহেবকে অনেক অপমান করে। তো জামাল সাহেব যেটা ভাবে যে উনি ওই তান্ত্রিককে মেরে ফেলবে, ওনার এরকম একটা প্ল্যান চলে আসে। উনি আসলে ভাবে যে গ্রামে বেশ কিছু লোকজনের সাথে উনি প্ল্যান করে যে ওনাকে উনি মেরে ফেলবে। তো এখন একদিন রাত্রিবেলা উনি বেশ কয়েকজনকে যখন বলে ওই তান্ত্রিককে মারার জন্য, এর মধ্যে কিন্তু রাসেল ভাই জামাল সাহেব আসলে আর ওনার বাসায় থাকতে পারে না, কারণ রাতে এত বাজে বাজে সাউন্ড হয় আর এত ধরনের মানে প্রবলেম হয়, জামাল সাহেব নিজেও ভয় পায়। তো যখন ওই বাসার কাছাকাছি চলে যায় তখন আসলে দেখে যে 3-4 জন মানে মানুষ মানে ভাসমান অবস্থায় জামাল সাহেবের বাসার আশেপাশে মানে আছে এবং খুব বাজেভাবে ওদের দিকে তাকায় আছে, মানে চোখ বড় বড় লাল করে আছে এবং খুব বাজেভাবে আছে। তো এখন এটা দেখে আসলে সবাই ভয় পায়। ভয় পাওয়ার পর আসলে কেউ আর সাহস হয় না, কারণ সবাই ভাবে যে আসলে কেউ আসলে চাচ্ছিল না যে কেউ কারো ক্ষতি হোক। কিন্তু এইদিকে আসলে জামাল সাহেব নিজে অনেক অনুতপ্ত হয়। জামাল সাহেব ভাবে যে আমাকে গ্রামের সবাই মানুষজন এত মান্য করে, কিন্তু এখন আমার জন্য গ্রামের মানুষের এত ক্ষতি হচ্ছে, এটা উনি আসলে মেনে নিতে পারে না। এবং উনি পরবর্তীতে যখন মানে উনি নিজেও স্বীকার করে ওনার ভাইয়ের কাছে, কামাল সাহেবের কাছে, যে উনি কেন এই তান্ত্রিককে এখানে আশ্রয় দিয়েছিল। তো ওনার যে বাচ্চাটাকে মারার একটা প্ল্যান ছিল সেটাও উনি স্বীকার করে। তো এইটা স্বীকার করে। তো এখন এর মাঝে রাসেল ভাইয়ের যেটা হয় সেটা হচ্ছে যে একদিন ওই বাচ্চা ওই গোসল করার জন্য ওনার মা সহ নদীতে যায়। তো সাথে আরেকজন ছিল। নদীতে যখন গোসল করে মানে নদীতে ওই সময় খুব একটা পানি ছিল না, যে মানে কেউ যে ডুবে মারা যাবে এরকম কোনো পানি ছিল না। তো বাচ্চাটাকে একটু হালকা পানিতে রেখে কিছু কাপড় ছিল ওই ধোয়ার জন্য। তো কামাল সাহেবের স্ত্রী একটু যেখানে একটু পানি গভীরতা বেশি সেখানে গিয়ে কাপড়গুলো ধৌত করছিল। তো এক পর্যায়ে যেটা হয় উনি দেখে কি যে ওনার পায়ে বাবা কি যেন মানে একটা লাগছিল, মানে উনি ভাবছে যে যেহেতু এখানে মাছ টাছ থাকে, যে কোনো বড় মাছ হয়তো বা উনি যে কাপড় ধুচ্ছিল ওখানে হয়তো আটকায় গেছে। তো উনি কি করে, উনি একটু হালকা ডুব দেয়, ডুব দিয়ে দেখে যে আসলে এটা কি দেখার চেষ্টা করে। যে ওনার সর্বোচ্চ উনি আসলে ভাইয়া 6 থেকে 7 সেকেন্ড ডুব দিয়েছিল। উনি ডুব দিয়ে উঠে দেখে ওনার বাচ্চা নেই। উনি তো খোঁজে আমার বাচ্চা কোথায় গেল, কোথাও খুঁজে পায় না।
এখন সবাই খোঁজাখুঁজি, কোনোভাবেই বাচ্চাটাকে আর খুঁজে পাওয়া যায় না। এদিকে এই তান্ত্রিকও 3 দিন থেকে হাওয়া, এনাকেও মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। ইনি বাসায়ও নেই। সবাই ভাবছে যে তান্ত্রিক মানে ক্ষতি করছে। উনি জামাল সাহেবের বাসায় যায় তান্ত্রিকে খোঁজে, বাট তান্ত্রিকে গিয়ে দেখে যে তান্ত্রিকের রুম তালা মারা, কেউ তো ভিতরে ঢোকারও সাহস পায় না তান্ত্রিকের রুমে। তো তার 3 দিন পর হুট করে যে জায়গায় বাচ্চারা দাঁড়ায় ছিল সেম ওই জায়গায় থেকেই বাচ্চাটার লাশ উদ্ধার হয় রাসেল ভাইয়া, এবং বাচ্চাটার শরীরে 1 ফোঁটাও কোনো রক্ত ছিল না। এবং এটার পর আসলে মানে গ্রামের লোকজন খুবই ভয় পেয়ে যায় এবং সবাই ভেবে নেয় যে এটা আসলে ওই তান্ত্রিকের কাজ। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে বাচ্চাটাকে লাশ যখন পাওয়া যায়, যখন বাচ্চাটা লাশটা কামাল সাহেবের বাসায় নিয়ে আসে, মানে জামাল সাহেবের বাসা থেকে একটু দূরেই হচ্ছে কামাল সাহেবের বাসা, তখন দেখা যায় যে তান্ত্রিকটা বাসার উঠানে বসে আছে। তো এখন জামাল সাহেব তো খুবই খেপে গেছে, খুব রাগ হয়ে আছে। উনি আসলে কিছু ওই সময় কিছু বলে না। বাচ্চাটাকে বাড়ি টাজি দেওয়ার পর উনি রাত্রিবেলা আসলে প্ল্যান করে যে আমি একে আজকে মেরে ফেলবো, যা হবে হবে। আমার এমনিতেও একুলে কেউ নেই, দুকুলে কেউ নেই, আমি চাই না যে আমার জন্য আর কারো কোনো ক্ষতি হোক। উনি গভীর রাতে কি করে, আসল ভাইয়া একটা বাঁশ নেয়, বাঁশ নিয়ে এই তান্ত্রিক থেকে মারবে মানে মারার প্ল্যান করার জন্য উনি মানে গোপনে ওই তান্ত্রিকের রুমে প্রবেশ করে। তান্ত্রিকের রুমে যখন রাসেল ভাই প্রবেশ করে তখন রাসেল ভাই উনি আসলে অবাক হয়ে যায়। আসলে এটা তান্ত্রিক না, এটা আসলে ওই পিশাচটাই, যে মানুষের রূপ ধরে তান্ত্রিক আকারে সেজে থাকে। এবং এই পিশাচটা উনি খুব বাজেভাবে একটা মুরগি ছিল, ওই মুরগিটাকে উনি হচ্ছে জ্যান্ত অবস্থায় মোচড় দিয়ে রক্ত খাচ্ছিল। তো এটা দেখার সাথে সাথেই মানে উনি আসলে এত ভয় পেয়ে যায়, উনি এক দৌড়ে চলে এসে রাস্তার মধ্যে সেন্সলেস হয়ে যায়। পরদিন সকালে ওনাকে যখন মানুষজন দেখে এই অবস্থায়, উনি মানুষজনকে সবকিছু খুলে বলে, মানুষজন তখন আরো ভয় পেয়ে যায়। তো এই ঘটনা ঘটার পর আসলে উনি অনেক অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পর ওনাকে যখন হাসপাতালে ভর্তি করা হয়, হাসপাতালে আসলে ভর্তি করার পর যে ঘটনাটা ঘটে আরো, সেটা হচ্ছে যে উনি রাত্রিবেলা হুট করে ওই হাসপাতালের যে গার্ড দেখে কি যে জামাল সাহেবের পুরো বডি মানে আকাশে ভাসমান, ভেসে ভেসে কোথাও যেন যাচ্ছে। তো এটা দেখে আসলে ওই গার্ড মানে এতটাই ভয় পায়, উনিও ওখানে সেন্সলেস হয়ে যায়। বাকি কেউ হয়তো বা দেখেনি, বাট ওই গার্ড দেখে। সেন্সলেস হয়ে যাওয়ার পর সকালে যখন ওকে জ্ঞান ফিরানো হয়, তারপর বলে যে জামাল সাহেব কোথায়, উনি তো এই বেডে ছিল। উনি সব ঘটনা খুলে বলার পর যেটা মানে সবাই খোঁজাখুঁজি করে যে আসলে এই লোক গেল কোথায়। পরে সবাই যখন জামাল সাহেবের বাসার দিকে যায়, গিয়ে দেখে যে জামাল সাহেবের বাসায় একটা বড় নারকেল গাছ আছে, যেটা গ্রামের মধ্যে সবচেয়ে বড় নারকেল গাছ, যেখানে আসলে কেউ ওইভাবে উঠার সাহসও পায় না, প্লাস ওঠেও না। ওই নারকেল গাছে সাথে ওনার মানে এরকম ফাঁস টাঙানো, মানে ঝুলে আছে আপনার হচ্ছে জামাল সাহেবের ডেড বডি। তো এটার পর আসলে গ্রামের লোকজন আর কোনোভাবে এটা মেনে নিতে মানে পারে না। আর তখন মানে যে যার মতো যেখানে যে সোর্স ছিল সব বড় বড় কবিরাজকে একত্র করে। ওই দিনই একত্র করার পর যেটা বলে যে এই এলাকার আশেপাশে মানে এই জায়গাটা আশেপাশে যতগুলো লোকালয় আছে কোনো লোকালয় রাখা যাবে না, কারণ এটা খুব বাজে ধরনের একটা পিশাচ। এ সব সময় ও মূলত নদীর পাড়ে ছিল, কারণ ওই জায়গা থেকে ওর মাছ খাওয়াটা অনেক ইজি ছিল। ও সব সময় হচ্ছে হাঁস মুরগি এসবেই খেত। বাট যখন ও মানুষের রক্ত খাওয়ার একবার একটা মানে ওনার অভ্যাস হয়ে গেছে, আর উনি এর স্বাদ পেয়েছে ওই পিশাচটা, আসলে উনি গ্রামের বহু বাচ্চা কাচ্চা ক্ষতি করবে। এরা আর শুধু বাচ্চা কাচ্চা না, মানুষেরও ক্ষতি করবে। তো
তারপর রাসেল ভাইয়া ওই গ্রামে আসলে প্রায় বহু বছর কোনো লোকজন ছিল না। মানে এটা অনেক আগের ঘটনা রাসেল ভাই, আসলে অনেক কারণে আমি আরো অনেক কিছু স্কিপ করছি, কারণ উনি আসলে এই ঘটনাটা আমাকে যখন বলছিল উনি নিজে অনেক ভয় পাচ্ছিল, প্লাস ওনার আসলে কিছু পার্সোনাল ব্যাপারও আছে, এই জন্য আসলে আমি আরো বেশ কিছু জিনিস স্কিপ করে গেছি। তো তারপর রাসেল ভাইয়া আসলে ওই বাসাটা প্লাস ওই জামাল কামাল সাহেবের বাড়ি সবকিছুই নর্মাল করে দিয়ে ওই জায়গাটা একটা পুরো মানে জমি, ধান ক্ষেত জমির মতো মানে করে দেওয়া হয়েছিল। বহু বছর ওখানে চাষাবাদ বা কোনো কিছু হয়নি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে ভাইয়া এই ঘটনাটা প্রায় 30-35 বছর মানে ঘটে গেছে, এবং এই কামাল সাহেবের মানে বংশ পরম্পরায় এখন বর্তমানে যারা আছে তারা ওই টাইপের পিশাচটাকে এখন দেখে না, বাট ওই জমিটাতে এখনো প্রবলেম হয়। ওই জমিটা আশেপাশের প্রত্যেকটা জমিতেই চাষাবাদ হয়, ওই জমিতে কোনো চাষাবাদ করার কেউ সাহস পায় না। ওই জমিতে সব সময় এখনো রাসেল ভাইয়া আপনার মুরগি, হাঁস বা বিভিন্ন ধরনের পাখি দেখা যাচ্ছে যে মাথা ভাঙ্গা বা খুব বাজে আকারের হচ্ছে নাড়ি ভুড়ি বের হওয়া মানে পশু পাখি পড়ে থাকে। তো এখন উনি আসলে এই জমিটাতে কিছু একটা করার প্ল্যান করতেছে, প্লাস উনি বিভিন্ন ধরনের আরো কবিরাজের শরাপন্ন হয়ে এটা থেকে কিভাবে নিরাময় করা যায়, বা উনি জমিটা আসলে বিক্রি করে দিয়ে এখানে বিকল্প কিছু করা যায় কিনা সেটার প্ল্যান এখনো চলতেছে। তো রাসেল ভাই, আমার ঘটনাটা আসলে এটাই ছিল। আমি জানি না যে আপনাদের কেমন লেগেছে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। ধন্যবাদ রাসেল ভাই আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি আদিতমারি লালমিনের থেকে। তো আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব রাসেল ভাই, এই ঘটনার একটি লোমহর্ষক ঘটনা। তো ঘটনাটা আমাকে পাঠিয়েছেন জাহিদ, তার বাড়ি হচ্ছে রংপুরের হারাগাছ এলাকায়। আমি চেষ্টা করবো জাহিদের মতো ঘটনাটা আপনাকে শেয়ার করার। রাসেল ভাই, রংপুরের হারাগাছ এলাকাটি তামাক চাষ এবং বিড়ি কারখানার জন্য বিখ্যাত। এটা যারা রংপুরে থাকেন বা তারা জানেন যে রংপুরের হারাগাছ এলাকাটি তামাক চাষ এবং বিড়ি কারখানার জন্য খুবই বিখ্যাত। তো এখানকার কিছু পুরনো জমিদার বাড়ি আছে, আর নির্জন বাগানগুলো নিয়ে এমন কিছু কাহিনী আছে যা আসলে শুনলে সবার রক্ত গরম হয়ে যাবে, এমন সব ঘটনা। তো আজকে যে ঘটনাটা আমি শেয়ার করবো, এই ঘটনাটা জাহিদ ভাইয়ের বড় ভাইয়ের সাথে ঘটেছিল। তার নাম হচ্ছে সাইদ। তো প্রায় 3 বছর আগের ঘটনা। তো এক ভাদ্র মাসের গরমের দিন সাইদ ভাই তখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন, আর রাত ফিরতে ফিরতে তিনি সেদিন অনেক রাতে বাড়ি ফেরেন আর কি। তো সেই রাতে আর কি, সেদিন পূর্ণিমার রাত ছিল, কিন্তু আকাশে ছিল ঘন কালো মেঘের আনাগোনা। তো সাইদ ভাই শহর থেকে কাজ শেষ করে সাইকেলে করে হারাগাছের ভিতর দিয়ে রাস্তা দিয়ে ফিরতেছিলেন বাসায়। তো রাস্তার এক পাশে ছিল বিশাল একটা তামাক ক্ষেত, আর অন্য পাশে ছিল পুরনো এক পরিত্যক্ত বাগান। আসলে এখানকার বাগানগুলো অনেক বড় বড়, বিশাল বিশাল বাগান, এবং সেই সাথে তামাক ক্ষেতগুলোও বিশাল বিশাল, যেহেতু রংপুরে আসলে তামাক চাষটা একটু বেশি হয়। তো এই বাগানকে আসলে বড় বিশাল বাগান হওয়ার কারণে মানুষ আসলে এটা একটা নাম দিয়েছিল যে মরা বাগান। তো সবাই আর কি মরা বাগান নামে চিনে আর কি। তো বহু বছর আগে নাকি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেক মানুষ মারা গিয়েছিল এই বাগানে। মানে কোনো একটা কারণে অগ্নিকাণ্ড ঘটেছিল এবং সেই অগ্নিকাণ্ডে অনেক মানুষ মারা গিয়েছিল। তারপর থেকে আসলে এই জায়গার নাম হয়ে যাচ্ছে মরা বাগান। তো সাইদ ভাই যখন ওই মরা বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তার সাইকেলের চেনটা বিশ্রী শব্দ করে ছিঁড়ে গেল। তিনি সাইকেল থেকে নেমে চেনটা ঠিক করার চেষ্টা করতেছিলেন। চারপাশটা ছিল একদম নিস্তব্ধ, যেন ঝিঝি পোকার ডাকও তার কানে পৌঁছে যাচ্ছে, এরকম এত নিস্তব্ধ। তো হঠাৎ সাইদ ভাই নাকে একটা তীব্র পোড়া মাংসের গন্ধ অনুভব করলেন। তিনি ভাবলেন হয়তো কোথাও তামাকের পাতা পোড়ানো হচ্ছে বা অন্য কিছু পোড়ানো হচ্ছে, হয়তো এই গন্ধটা যার কারণে তীব্র একটা গন্ধ তার কাছে আসতেছে। তো হঠাৎ বাগানের ভেতরে একটা ঝোপ থেকে একটা খসখস শব্দ হলো।
তো সাইদ ভাইয়ের কাছে লাইট ছিল, টর্চ লাইট ছিল। তো তিনি টর্চ লাইটে জ্বালিয়ে সেই বাগানের ভিতরে দেখার চেষ্টা করলেন, এবং তিনি যা দেখলেন এটা দেখে তার মানে হাত পা জমে গেল। তিনি দেখলেন যে একটা আম গাছের ডালে একটা মানুষ বসে আছে। মানুষটার গায়ের চামড়া একদম ঝলসানো আর গায়ের রং কালো কুচকুচা। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো রাসেল ভাই, লোকটা একটা কাঁচা তামাকের পাতা ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল, আর তার মুখ থেকে আগুনের ফুলকির মতো বের হচ্ছে। তো সাইদ ভাই ভাবলেন হয়তো কোনো পাগল, আর পাগল ছাড়া তো এভাবে গাছে চড়ে এরকম কাণ্ডকীর্তি করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু লোকটা যখন ডাল থেকে মাটিতে নামলো, বিশেষ করে সাইদ ভাই যখন লাইট দিয়ে দেখলেন এবং দেখার কিছুক্ষণ পরে সেই ইয়াটা হলো ডাল থেকে মাটিতে নামলো। তো সাইদ ভাই দেখলেন সেই মানুষটার উচ্চতাও অনেক অস্বাভাবিক। নর্মালি আমাদের হলো রংপুরের দিকে 5-6 ফিট অ্যাভারেজ, ঠিক আছে, এরকম এর থেকে বেশি খুবই রেয়ার। তো দেখা যাচ্ছে সেই মানুষটা 9 ফিটেরও বেশি লম্বা হবে। সেই লম্বা অবয়বটা বা সেই মানুষটা সাইদ ভাই দিকে তাকিয়ে একটা বিভৎস হাসি দিল তার, এবং সাইদ ভাই দেখলো যে তার দাঁতগুলো আগুনের অঙ্কারের মতো, মানে একদম মনে হয় যে ভিতরে আগুন জ্বলতেছে মুখের ভিতরে এইরকম। তো সেই পাগলের মতো লোকটা সে খসখস করে বলল, সাইদ, অনেকদিন পর মানুষ দেখলাম, তোর কলিজাটা কি তামাকের পাতায় পুড়িয়ে খাবো আমি? এই ধরনের একটা কোশ্চেন করলো বা একটা কথা বললো। তো সাইদ ভাই তো খুবই ভয় পেল যে কি বললো এটা, এবং তিনি এতটাই ভয় পেলেন যে সাইকেল ফেলে দিলেন এক দৌড়। কিন্তু তিনি যেদিকেই যাচ্ছেন ঘুরে ফিরে সেই একই মরা বাগানের সামনে চলে আসতেছেন, বিশেষ করে সেই অবয়বটা বা সেই পাগলটার সামনে। মনে হচ্ছিল পুরো জগৎটাই এক জায়গায় এসে থেমেছে। তার কাছে মনে হচ্ছে যে অল্প একটা জায়গা, তিনি বারবার দৌড়ে একই জায়গায় ফিরে আসতেছেন। সাইদ ভাই দৌড়াতে দৌড়াতে একটা সময় তিনি লক্ষ্য করেন তিনি একটা পুরনো মাটির ঘরের সামনে পৌঁছেছেন। তিনি ভাবলেন হয়তো এখানে আশ্রয় নেওয়া যাবে সেই পাগল লোকটার থেকে বাঁচার জন্য। কিন্তু ঘরে ঢোকার সাথে সাথে তিনি দেখলেন ঘরের ভিতরে শত শত ছায়া দেয়ালের সাথে লেগে আছে, এবং সেই ছায়াগুলো সেই দেয়ালের উপর সুন্দরভাবে নাচতেছে। দেয়ালগুলো থেকে রক্ত ঘামতেছে এবং সেই রক্ত চুইয়ে চুইয়ে পড়তেছে। তো সাইদ ভাই অনুভব করলেন যে সেই রক্তর কিছু অংশ তার কয়েক ফোঁটা তার মাথার উপর পড়লো। তিনি যখন হাত দিয়ে মাথা দেখার চেষ্টা করলেন যে কি দেনে, তিনি আসলে দেখেন যে রক্ত, এবং তিনি হঠাৎ করে সেই লম্বা অবয়বটা আবার তার সামনে দেখতে পান। তিনি দেখেন যে সেই লম্বা অবয়বটা ধীরে ধীরে তার হাতটা সাইদ ভাইয়ের দিকে এগিয়ে আসতেছে, এবং এক সময় সেই অবয়বটা বা সেই পাগল লোকে যেটাই বলি, এটা তো অবশ্যই মানুষ না, এটা জিন বা যেটাই হোক, অবয়ব একটা অশরীরী। সেই অশরীরটা সাইদ ভাইয়ের ধীরে ধীরে গলার কাছে হাতটা নিয়ে এসে সাইদ ভাইয়ের গলা চেপে ধরল, এবং সাইদ ভাই অনুভব করলেন যে তার মনে হয় গলাটা ভেঙে চুরে, মানে গলার ভিতরে হাড়গুলো ভেঙে চুরে যাচ্ছে। এবং সেই অবয়বটা সাইদ ভাইয়ের কানে কানে ফিসফিস করে বলল, আজ রাতে এই বাগানে নতুন একটা চিতা জ্বলবে, আর তুই হবি সেই চিতার জ্বালানি। তো সাইদ ভাই তখন নিজের যত শক্তি আছে তিনি জিভ বের করে দোয়া পড়ার চেষ্টা করতে চাইলেন, কিন্তু তিনি অনুভব করলেন মনে হয় যে তার মুখ থেকে কোনো শব্দই বের হচ্ছিল না। ঠিক ওই সময় বাগানের এক কোণা থেকে একটা কারো বিরাট চিৎকার দিল, এবং সেই চিৎকারটা শোনা মাত্র সেই লম্বা অবয়বটা বা সেই সত্তাটা ভয় পেয়ে বা হলো একটু কি বলে মন ভ্রষ্ট হয়, তিনি সেই বিড়ালটার দিকে মনোযোগ দিলেন এবং সেদিকে চলে গেলেন। তো এরপর হলো সাইদ ভাই সেই ঘর থেকে বের হলেন এবং তিনি জান প্রাণ দিয়ে দৌড়ানোর চেষ্টা করলেন। কিন্তু রাসেল ভাই, তিনি যতই দৌড়ালেন না কেন, তিনি তার গন্তব্যে পৌঁছাতে পারেননি। তিনি দেখেন সেই ঘুরে ফিরে সেই বাড়ির সামনেই তিনি চলে এসেছেন, সেই জমিদার বাড়ি বা সেই পুরোনো বাড়ি যেটাই বলি, সেই বাড়ির সামনেতে চলে আসেন, এবং দেখেন তার কিছুক্ষণ পর দেখেন সেই অবয়বটা সেই বাড়ি থেকে বের হলো, এবং পুনরায় তিনি সাইদের গলার মধ্যে হাত দিয়ে চেপে ধরলেন। এরপর সাইদ ভাই এত পরিমাণ ভয় পেল যে তিনি তার জ্ঞান ধরে রাখতে পারলেন না, তিনি অজ্ঞান হয়ে পড়ে যান এবং তার আর কিছু মনে নেই। তো পরের দিন সকালে গ্রামের লোকজন যখন সাইদ ভাইকে ওই মরা বাগানের একটা
গর্তের মধ্যে রাস্তার পাশে গর্তের মধ্যে অজ্ঞান অবস্থা পায় এবং তিনি দেখা যায় যে তার সারা শরীরে হালকা পোড়া পোড়া দাগ ছিল। মনে হয় যে কেউ তাকে গরম লোহা দিয়ে সেক দিয়েছে, এরকম যে দাগগুলো হয় বা ব্যথা পায় সেরকম তিনি অনুভব করলেন এবং তিনি খুবই অবাক হলেন যে এই বাগানে কোথাও আসলে আগুনের এরকম কোনো, বা এলাকাবাসীও অবাক হলেন যে এই বাগানের কোথাও আসলে আগুনের লাগিয়েছে বা তার শরীরে যে আগুন হলো, আগুনের একটা আঁচ লাগবে এই ধরনের কখনোই সম্ভব না। তো পরবর্তীতে তাকে তার বাসায় নিয়ে যাওয়া হয় এবং সাইদ ভাই খুবই অসুস্থ ছিলেন এবং পরবর্তীতে হসপিটাল নিয়ে যাওয়ার পর তিনি প্রায় 1 সপ্তাহ হসপিটালে ছিলেন এবং হসপিটাল থেকে বাসায় আসার পর আসলে তার পরিবার লক্ষ্য করে যে তিনি ভুলভাল বকতেছিলেন। তো পরবর্তীতে তাকে হলো একটা হুজুর দেখানো হয় এবং হুজুর বলেন যে সেটা ওই জায়গায় হয়তো কোনো খারাপ জিন ধরেছে। যাই হোক, তো পরবর্তীতে প্রায় সাইদ ভাই সুস্থ হতে প্রায় 6 মাস লেগেছিল। তিনি 6 মাস ধরে একটু অসুস্থ ছিলেন, তো এখন তিনি সুস্থ আছেন। তো তিনি আসলে সেই সাইদ ভাই বলেন যে তিনি জানিয়েছেন যে সেই দিনের ঘটনায় সেই লম্বা সত্তাটার কথা যদি মনে পড়ে তার নাকি এখনো প্রচুর পরিমাণ ভয় লাগে এবং তার গা ঘেমে যায় বা তিনি ভয় পান। তো রাসেল ভাই, রংপুরের আসলে এই তামাক বাগানগুলোর পিছনে এমন কত রহস্য লুকিয়ে আছে বা এই বাগানগুলোর পিছনে এমন কত রহস্য লুকিয়ে আছে যা আসলে সাধারণ মানুষ কল্পনা করতে পারে না। বিশেষ করে রংপুরের এই হারাগাছ এলাকায় যারা আছেন তারা হয়তো বা এই ঘটনা শুনে থাকবেন এবং তারা জানেন এই ঘটনাটা কতটুকু সত্য। তো রাসেল ভাই, জাহিদ ভাই আমাকে এই ঘটনাটা টেলিবই পাঠিয়েছিল, তো আমি চেষ্টা করেছি তার মতো করে আপনাকে শেয়ার করার। তো এই ছিল ঘটনা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম ইয়ামনি, আমি ক্লাস 9-এ পড়ি, মহাদেবপুর নওগাঁতে থাকি। আমি আজকে আমার ফুপির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটা একদম সত্যি, তো আমি আমার ফুপির মতো করে বলার চেষ্টা করছি। সালটা 1999-এর কাছাকাছি। নওগাঁয় নানার বাড়িতে থেকে পড়ালেখা করতাম। আমার নানা তখনকার গণ্যমান্য লোকদের মধ্যে একজন ছিলেন। সে সময় নওগাঁয় চারিদিকে ছিল শুধু বিলের পানি, দূরে যাতায়াত ছিল নৌকা কেন্দ্রিক। তখন আমি ক্লাস 5-এ পড়ি। বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। স্কুলের পাশেই ছিল একটা বড়ই গাছ, সেখানে যাওয়া নিষিদ্ধ ছিল। সবাইকে অন্য রাস্তা দিয়ে যেতে হতো ওই গাছটিকে এড়িয়ে। লোকে বলে ওখানে নাকি জিন থাকে। একদিন স্কুলে যাওয়ার সময় নানির কাছে টিফিনে ডিম ভাজা নিতে চাইলে নানি এই বলে নিষেধ করেন যে না না, ডিম ভাজা নিয়ে যাওয়া যাবে না, বাতাস লাগতে পারে। আমি ছোটবেলা থেকে এত পরিমাণ জেদি ছিলাম যে আমার কথা কেউ না শুনে পারত না। জেদ করে তো সেদিন ডিম ভাজা স্কুলে আনলাম ঠিকই, কিন্তু খাওয়া আর আমার হলো না। স্কুলে টিফিনের সময় বান্ধবীরা স্কুল পালালো, তাই আমিও বাধ্য হয়ে পালালাম। তারপরেই নিলাম একটা ভুল সিদ্ধান্ত। মাথার উপর দুপুরের সূর্যের খাড়া রোদ সহ্য করতে না পেরে সেই বড়ই গাছের রাস্তা দিয়ে আমি একলা হাঁটা শুরু করলাম, যাতে তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায়। ভয়ে ভয়ে গাছটির সামনে দিয়ে হাঁটতে লাগলাম আমি। ডিম ভাজা তখনও আমার ব্যাগেই ছিল। গাছটিকে অতিক্রম করে ফেললাম কিছুক্ষণের মধ্যে। মনে মনে স্বস্তি পেলাম, যাক আর কিছু হবে না। তবে কে জানতো বিপদ আমার জন্য ওত পেতে বসে আছে। গাছটিকে পার করে 4 কদম যাওয়ার পরই পিছন থেকে কেউ আমাকে ডাকছে, আমার নাম ধরে ডাকছে, বলছে আয় এদিকে আয়। এই শুনে আমি পিছনে তাকালাম, দেখলাম কেউ নেই। তখন আমি ঘাবড়ে গেলাম এবং জোরে জোরে হাঁটা শুরু করলাম। রাস্তার মাঝ দিয়ে হাঁটছি, চারিদিকে ফসলি জমি আর দূর থেকে দেখা যাচ্ছে বিলের পানি। ভয়ে ভয়ে হাঁটতে হাঁটতে দেখছি ক্ষেতের মধ্যে একটা মেয়ে ধান কাটছে। হ্যাঁ, আমি ওকে চিনি। আমার নানার বাড়ি যখন ধান কাটা হয় তখন ওর মা বাবা কয়েকজন কাজ করতে আসে এখানে। আমি ওর সাথে খেলি, ওর নাম নূপুর। ও এখানে কি করছে এই সময়?
আমাকে দেখে নূপুর উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, এদিকে আয় তো, শুনে যা, তোর সাথে দরকার আছে। আমি বললাম, না না, আমাকে বাড়ি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই কথা শুনে নূপুর বলল, দাঁড়া, আমি তোর কাছে যাচ্ছি। এই বলে সে ধীরে ধীরে আমার কাছে আসতে শুরু করলো। আমি তখন খেয়াল করলাম তার পা মাটিতে না, মাটি থেকে আধ হাত উপরে শূন্যে ভেসে ভেসে আসছে সে। রাস্তার প্রস্থ বরাবর এক প্রান্তে আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। যখন সে রাস্তার আরেক প্রান্তে এসেছে তখন আমি খেয়াল করলাম তার খালি পায়ে কোনো মাটি লেগে নেই, আর তার থেকেও বড় কথা, তার পা দুটো ছিল উল্টা। এই দেখে আমি দৌড়াতে শুরু করলাম প্রাণপণে। পিছন থেকে মেয়েটা চিৎকার করে বলছিল, বেঁচে গেলে আজকের মতো, আরেকদিন আসলে তোকে ছাড়বো না। আমি তখনও পিছনে না তাকিয়ে দৌড়াচ্ছিলাম। আমার আশেপাশে কোনো দিকেই আমার নজর ছিল না। দৌড়াতে দৌড়াতে আমার পিঠের স্কুল ব্যাগ হঠাৎ মাটিতে পড়ে গেল, আর আমি সামনের একটা নারকেল গাছে সজোরে আঘাত খেয়ে অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরতে দেখলাম রাস্তার দুইজন মানুষ আমায় ধরে বাড়ি নিয়ে যাচ্ছে। তারা আমার নানাকে চিনে। তারা যেতে যেতে বলছে, বাচ্চাদের এই দুপুর বেলা স্কুল থেকে আসতে আসলেই কষ্ট, দেখো বাচ্চাটা মাথা ঘুরে পড়ে গেছে। আমাকে বিছানায় শুইয়ে দেওয়া হলো বাড়িতে নিয়ে গিয়ে। তারপর আমি আর কিছুই বলতে পারবো না আমার সাথে কি হয়েছে। আমি আমার জীবনের সেই 15 দিনের কথা হাজার চেষ্টা করলেও বলতে পারি না। স্কুল থেকে ফেরার পর আমার সাথে কি হয়েছে তা আমি আমার নানির কাছ থেকেই শুনি। আমাকে শুইয়ে দেওয়ার কিছুক্ষণ পর আমি নাকি হঠাৎ চিৎকার শুরু করি, বলতেন থাকি, তুই কেন ডিম ভাজা নিয়ে যাবি, মেরে ফেলবো আমি তোকে, আর একদিন সুযোগ আয়, আমি তোকে মেরেই ফেলবো। এই কথাগুলো নাকি আমি বলছিলাম। এই বলে আমি চুপ হয়ে যাই। টানা 7 দিন আমার জ্বর হয়। আমি তখন নাকি শুধু উপরের দিকে চোখ বড় বড় করে দেখতাম। 7 দিন পর আমি বিছানা থেকে উঠে নাকি স্বাভাবিক আচরণ শুরু করি। পাশের বাড়ির মেয়ের সাথে খেলা করতে শুরু করি। খাওয়া দাওয়া, গোসল সব ঠিকঠাক চলছিল। খালি স্কুলে নাকি আমি যেতে চাইতাম না। 15তম দিন আমি আর আমার পাশের বাড়ির মেয়ে দুজনে মিলে মাটিতে বসে খেলছি। আমার নানার বাড়ির আরো 2 বাড়ি পর একজন, আরো 2টা বাড়ির পরের বাড়িতে একজন কবিরাজ এসেছেন। কবিরাজ নাকি পেয়ারার পাতায় লবণ দিয়ে কিছু দোয়া পড়ছিল। তখন নাকি আমি এত দূরে থেকেও চিৎকার করছিলাম, ছটফট করছিলাম। কিছুক্ষণ পর কবিরাজ নিজে থেকেই নাকি আমার কাছে এসে দোয়া পড়ে মাটিতে কিছু করলেন। তারপর আমি নাকি স্কুলে ঘটে যাওয়া আমার সব ঘটনা নিজে থেকে বলে দিই। এরপর কবিরাজ জিনকে চলে যাওয়ার জন্য বলল, জিন যেতে চাইলো না। তারপর কবিরাজ অনেক কিছু করে জিনকে চলে যাওয়ার জন্য বাধ্য করলো, এবং জিন বাড়িতে থাকা একটি গাছের ডাল ভেঙে দিয়ে চলে গেল। বুঝলেন কোন 15 দিন? হ্যাঁ, স্কুল থেকে আসা এবং কবিরাজে আসা পর্যন্ত যে 15টা দিন আমি ছিলাম, সেই 15টা দিন আমার কিচ্ছু মনে ছিল না। আমি জানি না এই 15টা দিন কিভাবে গেল। তো ধন্যবাদ আপনাদের আমার এই ঘটনাটা শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। জানি আপনি ভালো দলে, তাই আমি আপনার সম্পর্কে কিছু নাই জিজ্ঞেস করলাম। আমি আব্দুর রহমান সৈকত, আমার হোম টাউন হচ্ছে বরিশালে। লেখাপড়া পারপোসে আমি বর্তমানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে আছি। তো আমি আজকে মূলত আমার জীবনের একটি খুব করুণ কাহিনী শেয়ার করতে চাইতেছি। যেহেতু 2012-13 সাল থেকে বুথ এফএম-এর লিসেনার, সবার গল্প শুনে আসছি, তাই অনেক দিনের ইচ্ছা যে আমি একটা গল্প পাঠাবো এবং সেইটা শেয়ার হবে। অবশ্যই শেয়ার হলে অনেক খুশি হব। তো লেখাপড়ার পারপোসে বরিশালে থাকা হতো তখন 2018 কি 19-এর মাঝামাঝি, এক্সাক্ট সময়টা আমার স্মরণ নেই। তো আমরা একটি যে বাসায় থাকতাম, ওই বাসায় সমস্যা হওয়ার কারণে মালিকের সাথে একটু সমস্যা হয়েছিল, কথা কাটাকাটি। তো একটা পর্যায়ে আমরা মাসের শেষের দিকে নাইমে যাওয়ার প্ল্যান করলাম।
তো বাসাও খুঁজতে লাগলাম, বাসা খোঁজার জন্য রাত্রে বের হলাম। তো আমরা বরিশালের রূপতলির মানে এমন একটা জায়গায় বাসা পেলাম। তো বাসা পেলাম বলতে অনেক খোঁজাখুঁজি করে চিলে কোঠার একটা বাসা সিট পেয়েছিলাম। চিলে কোঠা বলতে বলা যায় যে রাসেল ভাই ধরেন যে ছাদের উপরে ছোট একটা রুম থাকে, সিঁড়ি উপরে বা এই রকমের যে ছাদের উপরে যে আলাদা রুম থাকে, এই রুম গুলো বলা যায়। তো ওই রুমে আমি আর আমার ওই ভাই থাকতাম। তো যখন আমরা উঠবো, ওঠার সময় সবকিছু ঠিকঠাক ছিল। তো আমরা মূলত 5 তলায় সিট পাইছিলাম, আর আমাদের ওয়াশরুমের কথা বলা হয়েছিল না যে ওয়াশরুম অ্যাটাচ না। তো পরে শুনতে পারি যে আমাদের ওয়াশরুম নাকি 3 তলায় একটা ফ্ল্যাটে, ওই ফ্ল্যাটটা আপাতত বন্ধ আছে, ভাড়া হয়নি। তো এই মাসে আমাদেরকে ওইটা দিচ্ছে। আর আমাদের যেটা আমাদের ওই জায়গায় যে ওয়াশরুম আছে ওইটার সমস্যা আছে, ওইটা নাকি ঠিক করে দেবে। যাক, ঠিক আছে, তো আমরা মেনে নিলাম। তো তারপর আমরা যখন উঠবো, ওঠার সময় আমাদের যে ওই বাড়িতে যে দারোয়ান বা কেয়ারটেকার বলেন, তো উনি আমাদেরকে বলতেছে যে এরকম, বাবা তোমরা আমার ছেলের মতোই, আমি তোমাদের একটা কথা বলি, তোমরা ওই চিলে কোঠায় থাকতে পারবা না, খামোখা উঠো না, থাকতে পারবো না, নাইমা যাবা, শুধু শুধু কষ্ট করে উঠো না। এটা আস্তে আস্তে বললো। তো আমরা আর ওনার মানে ভাব এমন ছিল যে লোকটা দেখতে একটু পাগলার টাইপ ছিল। তো আমি আর ভাই তার কথা আমলে নিলাম না, আমরা উঠে গেলাম। তো দিনকাল খুব ভালোই কাটতেছিল, খুব আনন্দ হয়তো। যেহেতু চিলেকোঠা তার সাথে ছাদ ছিল, আবার ওই জায়গা থেকে মানে বলা যায় মোটামুটি পুরো শহরই দেখা যায়। তো এই একটা সময় হলো কি, একদিন রাত্র 1টা কি 1:30 এরকম আমি শুনশান অবস্থা। তো হঠাৎ করে আমরা নিচ থেকে শুনতে পারি কি জোরে হাউকাউ এরকমের মানে অনেক শব্দ, যে হয় না যে মানে কিছু হয়েছে, অনেকের সাথে কথা হইতেছে এরকম। তো মানে হঠাৎ করে আবার থাইমে যায়। এরপরে আবার শুনতে পারি কি কিছুক্ষণ পর কাপড় এটা কাচতেই পারে, স্বাভাবিক। এটা কেন বলছি, উল্লেখ করছি, এটা পরে বলি। আবার তারপর শুনতেছি যে মানে কান্না করতেছে কিরকম, মানে খুব আস্তে আস্তে কইরা, মানে খুব করুণ সুরে। মানে শব্দটা এমন আমার কাছে মনে হয় যে এই শব্দটা দেওয়াল ভেদ কইরা বা 3 তলা থেকে মানে 5 তলায় আসবে বা নিচে মানুষ শুনতে পাবে, এই রকমের শব্দ হওয়ার মানে শব্দ না, শব্দের যে ফ্রিকোয়েন্সি বা শব্দ যেরকম। তো তারপরে আমাদের কানে আসছে। তো একটা পর্যায়ে আমি ভাইকে বললাম যে ভাই এটা তো মানে আমার কাছে কেমন জানি মনে হইতেছে। তো ভাই বললো যে এটা কিছু না। তো একটা পর্যায়ে নিচ থেকে দারোয়ান এসে জিজ্ঞেস করতেছে মামা কিছু হয়েছে কিনা এরকম। আমি বলি তো মামা আমাদের এই জায়গাতে কিছু হয় নাই। বললো যে হাউকাউ করতেছেন কেন বা হাউকাউ হইতেছে কিসের জন্য। পরে আমরা বললাম মামা এটা তো আমরা নিচ থেকে শুনতেছি। মামা বলে যে আমরা শুনলাম উপর থেকে আসতেছে আপনাদের এদিক থেকে, তো আপনারা বললেন। তারপর মামা বুঝতে পারছে বিষয়টা, মামা বলতেছে এরকম এইটা নিচ থেকেই আসতেছে, তাইলে ঠিক আছে। তো উনি চলে গেল। আর রাসেল একটা জিনিস ভুলে গেছি বলতে, জিনিসটা হচ্ছে গিয়ে ওই আমরা যেই বিল্ডিং এ থাকতাম, তো ওই বিল্ডিং এ ধরেন এক ফ্ল্যাটে ছেলে থাকতো আর এক ফ্ল্যাটে মেয়ে থাকতো এরকমের। তো মেয়ে থাকার কারণে আমরা যেহেতু কণ্ঠ শুনছিলাম মেয়ে, তো আমরা বিশ্বাস করে নিছি যে এটা স্বাভাবিক ব্যাপার হইতেই পারে, যেহেতু স্টুডেন্ট মানুষ, সমস্যা হইতেই পারে। দেখ গেছে কাহিনী। তো রাসেল ভাই এরপরে আরেকদিন কাহিনী হচ্ছে কি, আমার ওই যে ভাই ছিল, ভাইয়ের ফ্রেন্ড আসছে রুমে রাতে থাকবে। তো হঠাৎ করে দেখি যে আমার যে রুমমেট ওই ভাই রুমে নাই। তো আমি আর ওই ভাই যে আমার রুমমেটের ফ্রেন্ড আসছে সে আর আমি গল্প করতেছি। তো গল্প করতে করতে এক পর্যায়ে তখন রাত্র মেবি 2টা মেবি এরকমেরই কাছাকাছি বলা যায়। তো ওই টাইম হয়েছিল। আমরা শুনতে পারি কি আমাদের উপরে যে ছাদ আছে, ছাদের উপরে মানে এই যে টুং টুং করে, মানে যে আপনার পায়ের যে গোড়ালি আছে না, গোড়ালি দিয়ে যদি মনে করেন আপনি বাড়ি দেন, ওই রকমের থাইমে যদি বাড়ি দেন, যে এরকম শব্দ আসে ওই রকম শব্দ। তো আমরা ভাবছি যে হয়তো ভাই ছাদে উঠছে, ভাই কথা বলতেছে ফোনে বা ভাই করতেছে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে কি ভাই, ওই যে ছাদে আমাদের যে পানির ট্যাঙ্কির ছাদে উঠতে হলে আপনাকে
হয়তো আমাদের রুম হয়ে যাইতে হবে, নয়তো আমাদের রুমের সামনে দিয়ে মানে ছাদে ওঠার, সিঁড়ি থেকে ছাদে ওঠার একটা রাস্তা আছে, হ্যাঁ, এই দুইটা জায়গা দিয়ে যেতে হবে। তো পরে হইলো কি, পরে যে ওই শব্দটা শুনতে শুনতে এক পর্যায়ে দেখতেছি যে মানে নাচের শব্দ কিরকম শব্দ, এই যে নূপুরের ঝুন্নুর 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 যে একটা শব্দ আছে, তো ওই শব্দটা শুনতে পাইতেছি। এই যে শব্দটা শুনতে পাইলাম, এতক্ষণ মানে স্বাভাবিক ছিল ব্যাপারটা, যে পায়ের শব্দ, হাঁটতেছে জোরে জোরে, তারপর পায়ের উড়ালে দিয়ে ডাক। তো রাসেল ভাই এই জিনিসটা মানে আমার কাছে কোনো কিছুই মনে হয়। তো রাসেল ভাই এরপরে আমি বের হইলাম বলতে আমাদের ওই মানে ওই যে ছাদে না, আমরা এই পাশে বেরোলাম, এই পাশে বের হয়ে দেখি কি ছাদে যে যাওয়ার যে দরজা, ওই দরজা মানে এই পাশ থেকে আটকানো, তার মানে যে ভিতরে ওইদিকে কোনো লোক থাকতেই পারে না, স্বাভাবিক। তারপরে কি করলাম, আমি রুমে আসলাম, রুমে এসে ভাইকে বলতেছে, ভাই এরকম তো আমাদের দরজা তো আটকানো, ওই পাশে দরজা, তাইলে উপরে কে? এরপরে দেখি কি আমার ওই ভাই নিচ থেকে উঠতেছে। এখন বললাম, আপনি কই ছিলেন? বলতেছে এইরকম, আমি তো 3 তলায় মিশেছিলাম, ফ্ল্যাটে ছিলাম, যে জায়গায় ওয়াশরুম ব্যবহার করে, তো ওই জায়গায় ছিল। এরপরে তো কাহিনী, এরপরে তো আমার আর ভাইয়ের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, ভাইকে সবকিছু বুঝিয়ে বললাম, আমার সাথে যে ভাই থাকে, তো সে বলছে এগুলো কোনো ব্যাপার না, বেটা কি কস বোধহয়, চল ছাদে যাইয়ে দেখাই, তাইলে ভয় হয়ে যাবে। তো ভাই একলা গেল, দরজা খুললো, সে একা যাইয়া ছাদে উঠে এখন আমাদেরকে বলতেছে এই যে কিচ্ছু নাই। পরে আমরাও গেলাম, আমি আর ওই ভাই গেলাম, ভাই যেয়ে দেখলাম যে আসলে কিছুই নাই আর কেউই নাই, আর এদিক থেকে দরজা বাহির থেকে আটকানো। তো তারপর গেছে এই কাহিনী গেছে গা। তারপরে রাসেল ভাই এরপরে হচ্ছে গিয়া বলা যায় যে মূল কাহিনী, ঘটনা ওই বিল্ডিং এর কাহিনী। তো এই বিল্ডিং সম্পর্কে টুকটাক যা আমি মানে বলা যায় রিসার্চ করা শুরু করি, যে কি হয়েছে, কি কাহিনী, এরকম অদ্ভুত কাহিনী ঘটতেছে, আবার বা দারোয়ান এই কাহিনী বললো। তারপরে এক ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই সরাসরি কিছু বললো না, উনি বলতেছে যে এরকম কিছু সমস্যা আছে বাড়িতে, ওই রকমের কিছু না, সমস্যা হবে না, তারাও থাকতেছে। তারপরে এরপরে আমরা যেই 3 তলায় ফ্ল্যাটে যে ওয়াশরুম ব্যবহার করতাম, তো ওই ফ্ল্যাটের রাত্রে দেখা গেছে কি রাসেল ভাই, ওই ফ্ল্যাটে আমি এমনও সময় গেছে, ধরেন মনে করেন রাত্র 3টা বাজে ওয়াশরুমে গেছি, 2টা বাজে ওয়াশরুমে গেছি, এরকম। আর আমার সাথে যে ভাই ছিল, ওই ভাই মনে করেন সে রাত্রে যে অনেকক্ষণ ছিল, কথা বলতো বা বইসা থাকতো, নিরিবিলি ফ্ল্যাট থাকতো। আবার দেখা যেত রাত্রে কাপড় চোপড় ধুইতো, একা অনেকক্ষণই থাকা হইতো। তো রাসেল ভাই আসল কাহিনী হচ্ছে কি, ওই তারপরে মানে আমরা জানতে পারি যে ওই বিল্ডিং এর মানে ওই ফ্ল্যাটে নাকি আপনার যে খুন হয়েছিল, এক মেয়েকে ফ্যামিলি থাকতো, তার স্বামী তাকে মানে মারছিল, হত্যা করছিল, যার কারণে এর পরবর্তীতে যারা আসছিল তারা ওই ফ্ল্যাটে থাকতে পারেনি। ওই ফ্ল্যাটে অনেক সমস্যা হইতো, আপনার যদি রাত্রে মনে করেন ঘুমানোর সময় দেখতো হাঁটার শব্দ, তারপর দেখা যেত আপনার যে কোনো কিছু পইরা গেছে এরকমের শব্দ, বাতাস। তারপর আবার যখন ওয়াশরুমে যাইতো দেখা যেত পাশের ওয়াশরুমের ট্যাপ থেকে পানি পড়ে, এরকমের। আর আমরা যখন যাইতাম আমাদের সাথে ওই রকমের কোনো কিছুই হয়নি, আমরা এরকমের পায়ের শব্দ বা এরকম কিছু ওই ফ্ল্যাট থেকে পাইনি। কিন্তু সমস্যা হইতো মাঝে মাঝে এটা হইতো যে আপনার যে পানির যে ট্যাপ, তো ট্যাপের যে একটা শব্দ, ওইটা মাঝে মাঝে দেখতাম যে ট্যাপ ছাড়া থাকতো বা থাকতো, বা টুপটাপ একটু পানি পড়তো, এরকম। তো ওইটা আমরা আমলে নিয়ে নিই। তো রাসেল ভাই, আমি যখন এই জিনিসটা শুনতে পাই যে ওই বিল্ডিং এ এই কাহিনী হয়েছে এবং এই কাহিনীর পর থাকতে পারে না, এই কাহিনীর পরে আমাদের সাথে এইগুলো হয়েছে, উপরে যারা ছিল তারা ভয়ে মানে চলে গেছে ওই ইসে, এই কাহিনী রাসেল ভাই শোনার পরে আমি পুরো মানে হতভম্ব হয়ে গেছি। কারণ আমি চিন্তা করি যে এই রুমে এত সমস্যা, এত কিছু, আমি এত বড় ভীত মানুষ, ওই রুমে এত সময় আমি রাসেল ভাই পার করছি ওই 3 তলায় ফ্ল্যাটে, আর আমার ওই ভাই এত সময় পার করছে, না জানি আমাদের সাথে যদি কিছু হইতো। তারপরে এই কাহিনী ঘটার পরে
আমরা ওই মাসের প্রায় যে 20-22 তারিখের পরেই আমরা ওই ফ্ল্যাট মানে ওই চিলেকোঠা সাইডে দেওয়ার প্ল্যান করছি। And তারপরে আমরা মানে তড়িঘড়ি করে নাইমে বাসা দেখে ওই বাসা থেকে নেমে গেছি। তো রাসেল ভাই আসলে জিনিসটা ঘটনাটা কি রকমের ভয়ঙ্কর আমি সেটা জানি না, কিন্তু আসলে এই জিনিসটা আপনি যদি ফিল করেন, আপনি যদি ইমাজিন করেন আমার জায়গায় ওই জায়গায় একটা ফ্ল্যাটে এরকম সমস্যা, ওই ফ্ল্যাটে আমরা রাত্রবেলা যাইতাম, যাওয়ার পরে এই কাহিনী হয়তো যদি আমাদের সাথে ওই ফ্ল্যাটে এরকমের ভয়ঙ্কর কিছু ছিল যদি হয়তো আমাদের সাথে অনুভব করেন। আবার ছাদের যে কাহিনী, ছাদে এরকমের মানে দারোয়ান নামার সময় বলছে যে এরকমের এগুলো স্বাভাবিক, এর থেকেও অনেক মানে করুণ কাহিনী যে ঘটছে। হ্যাঁ, তো এই জন্যই দারোয়ান বলছিল। তারপরে আমরা নেমে গেছি। দেখ রাসেল ভাই, ঘটনা হয়তো অনেক বড় হয়ে গিয়েছে, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর বিশ্বাস করা না করা এটা একান্তই আপনাদের ব্যাপার। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে কে কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে ঘটনা আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।